ঘুমের সময় কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় এবং ঘুমের অভাবে মানুষের ক্যান্সার হয়। স্লিপ ডিভোর্স, ঘুমের প্রবলেমের জন্য ডিভোর্স হয় 16%। হিউম্যান বডি ইজ দ্য মোস্ট স্ট্রাকচারাল মার্ভেল, স্ট্রাকচারাল কম্পিউটার, সুপার কম্পিউটার এভার বিল্ট বাই এনি সায়েন্টিস্ট। এই টোটাল বায়োলজি যদি আপনার মেনটেন করতে হয় সুস্থতার সাথে, তাহলে আপনাকে ঘুম 1 নম্বর, 2 নম্বরে খাদ্যাভ্যাস, 3 নম্বরে আপনার এক্সারসাইজ। 30 বছরের লোক, তার যদি ঘুম 6 ঘন্টার কম হয় 3 মাস, তাহলে তার এস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল মহিলা বা পুরুষ হোক 50 বছরের মানুষের মতো কমে যায়। প্রতিটা প্রাণীর জন্য ঘুম হচ্ছে তার জীবন, অর্থাৎ না ঘুমাইলে জীবন থাকবে না। একটা মানুষ যদি না ঘুমায় 11 দিনের বেশি বাঁচতে পারবে না। গিনেস বুক অফ রেকর্ডস অথরিটি নিষিদ্ধ করে দেয় যে ঘুম না হওয়ার কোনো ওয়ার্ল্ড রেকর্ড করা যাবে না। কোকাইনে যে ডোপামিন রিলিজ হয়, মোবাইলে তার চেয়ে বেশি ডোপামিন রিলিজ হয়। স্ক্রিন টাইম, রাতে ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে অন্তত মোবাইলটা অফ করতে হবে। সকালে খাইতে হবে নাস্তা রাজার মতো, দুপুরে প্রজার মতো, রাতে বেগারের মতো, ফকিরের মতো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। কথা বলতে চাই ঘুম নিয়ে। একটি কথা প্রচলিত যে আমরা আমাদের জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই। এই ঘুম কেন এত গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো। কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের একজন নামকরা বিশেষজ্ঞ, নাক কান গলা এবং বিশেষজ্ঞ এবং সার্জন, এবং যিনি 2005 সাল থেকে ঘুম নিয়ে কাজ করছেন, অধ্যাপক ডাক্তার মনিলাল আইস লিটু, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন এবং প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাসোসিয়েশন অফ সার্জন ফর স্লিপ অ্যাপনিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য, কথা বলার জন্য। এবং ঘুম নিয়ে কথা বলতে চাই। আমি যেটা বললাম যে আমরা আমাদের জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটাই। ঘুম আসলে কি, আর কেনই বা ঘুমকে বলা হয় প্রকৃতির সবচেয়ে বড় মহা ঔষধ? ঘুম হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল কমোডিটি, এসেনশিয়াল লাইফ ওয়ার্ক। ইট ক্যান সে ইটস আওয়ার লাইফ লাইন। উইদাউট স্লিপ একজন মানুষ বাঁচে 11 দিন, আর উইদাউট ফুড, খাবার ছাড়া বাঁচে 66 দিন থেকে 78 দিন। তাইলে ঘুমটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘুম হচ্ছে টেম্পোরারি স্টেট অফ আনকনসিয়াসনেস হুইচ ইজ রিভার্সিবল। অর্থাৎ ঘুম আনকনসিয়াস লেভেলে থাকে মানুষ, কিন্তু সেটা থেকে সে ব্যাক করে কনসিয়াসনেসে। ধরেন কমা, তারপরে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, সেখানে কিন্তু মানুষ আনকনসিয়াসনেস থাকে, তাই না? কমা থেকে মানুষ সহজে ব্যাক করে না, ইউনো। আবার ডেথ হচ্ছে পার্মানেন্ট আনকনসিয়াসনেস। ঘুম অত্যন্ত প্রয়োজনীয়, কারণ হচ্ছে ঘুমের অভাবে মানুষের আপনার ব্লাড প্রেশার যেটা হয় সেটা ঘুমের অভাবে হয়, আপনার ডায়াবেটিসটা হয়, ক্যান্সার হতে পারে। ঘুমের অভাবে মানুষের অ্যাংজাইটি, যেটা দুশ্চিন্তা, নিউরোসিস এটা হয়, ডিপ্রেশন হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয়। এছাড়া ঘুমের যে অ্যাবনর্মালিটি, যেমন ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না হওয়া, আপনার 70% লোক এটাতে ভোগে সারা দুনিয়াতে এখন। বিকজ অফ অ্যাডভেন্ট অফ মডার্ন টেকনোলজি মানুষ স্ট্রেসড হয়ে গেছে, টেক স্ট্রেসড, কাজেই ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এবং ধরেন আজ থেকে 200 বছর আগে টমাস আলভা এডিসন, ওহম ফ্যারাডে এরা জন্মগ্রহণ করেন নাই, তাহলে পৃথিবীতে বৈদ্যুতিক বাতি থাকতো না। মানুষ তখন কিভাবে থাকতো? মানুষ তখন ডার্ক ডিপ্রাইভ ছিল না, অর্থাৎ অন্ধকার তার জীবনে ছিল। মানুষের জীবন বা স্বাভাবিকতা চলে সব প্রাণীর, even গাছের। ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অ্যামিবা সেদের শুরু করে আপনার যে বিশাল তেমি মাছ, সবাই কিন্তু ডে নাইট সাইকেলে চলে, অর্থাৎ আলো এবং অন্ধকারের সাইকেলে চলে। ঘুম যে কোনো মানুষের জন্য হচ্ছে ফাউন্ডেশন, বায়োলজিক্যাল ফাউন্ডেশন বলি আমরা। একটা বিল্ডিংয়ের যেমন তার ফাউন্ডেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাটির নিচে যে অংশটা থাকে এটা ভিতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরে এক্সারসাইজ এবং ডায়েট, এই দুটা এর পিলার হিসেবে কাজ করে মানুষের ভালো থাকার বা সুস্বাস্থ্যের জন্য। পিলার হচ্ছে এই দুটো, কিন্তু বেসিক যে ফাউন্ডেশন সেটি হচ্ছে মানুষের ঘুম। ঘুমের সময় কিন্তু মানুষের ব্রেনের যে টক্সিন সেগুলো রিলিজ হয়, মানুষের দেহের যে গঠন অর্থাৎ গ্রোথ সেটি তৈরি হয়। ঘুমের সময় মানুষের সমস্ত ধরনের ব্যালেন্স, বডির মেটাবলিক ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স, মেমোরি,
ফরমেশন, অর্থাৎ কারুর যে ব্রেন ভালো কারুর ব্রেন ভালো না, এটা কারণ হচ্ছে প্রপার ঘুমের অভাব অথবা প্রপার ঘুমের সঠিকভাবে ঘুমটাকে প্রতিপালন করা। ঘুমের সময় কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় এবং ঘুমের অভাবে মানুষের ক্যান্সার হয়। WHO রিসেন্টলি ঘুমের অভাবকে টাইপ 2 কার্সিনোজেন বলছে, অর্থাৎ নাইট শিফট ওয়ার্ককে তারা বলছে যে এটা দিয়ে ক্যান্সার হতে পারে এবং তাদের মধ্যে ক্যান্সারের হার অনেক বেশি। ব্লাড প্রেশার যেটা হয়, আমাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। গত বছর মাত্র 1,34,000 অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকাতে শুধু এই ঘুমের সমস্যার কারণে, নাক ডাকা এবং ঘুমের সমস্যা এই কারণে। স্লিপ ডিভোর্স, অর্থাৎ ঘুমের প্রবলেমের জন্য ডিভোর্স হয় 16%। ও মাই গড। টোটাল যত ডিভোর্স হয় আমেরিকাতে, আমাদের দেশে এরকম কোনো স্টাডি নাই। ঘুমের সমস্যার কারণে কিন্তু মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি, যত সাইকিয়াট্রিক ডিজিজ দেখেন এগুলোর মূল কারণ হচ্ছে ঘুমের স্বল্পতা বা ঘুমের অরাজকতা আমি বলি, অর্থাৎ ইরেশনাল ঘুম যেটা। রাইট। এবং একটা ঘুম হইতে হবে কোয়ালিটি, কোয়ান্টিটি, রেগুলারিটি এবং টাইমিং, এই 4টা জিনিস ঠিক রাখতে হয়, কিন্তু সেগুলো ঘটে না। মডার্ন ডের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে মানুষের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে মানুষের। রাইট। ফলে সে এটা, আগে যেমন মানুষ সন্ধ্যা হলেই ঘুমায় পড়তো, সকালে উঠতো, সানরাইজ সানসেট ফলো করে, এবং আপনি দেখবেন গ্রামের দিকে কিন্তু এটাই হয় সাধারণত। গ্রামের দিকে এটা হয়। এবং এটার একটা আপনি রিলিজিয়াসলি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে সব ধর্মই ভোরে উঠতে বলা হয়েছে। কিভাবে? আমাদের হিন্দুদের মধ্যে আছে যে সূর্য স্নান, অর্থাৎ সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করে স্নান করে তারপরে তুমি কাজ শুরু করো। আপনি বুদ্ধিস্টদের মধ্যে আর্লি মর্নিং এ উঠে গোসল করে আছে। আপনাদের মধ্যে আপনার সকালে আজানের সময় ওঠার অর্থটা কি? ভোরের আলো ফোটার আগে ওঠার অর্থ হচ্ছে ভোরের আলোটা যেন আপনার গায়ে লাগে। আপনার খ্রিস্টান, ইহুদি সবার মধ্যেই কিন্তু এই সূর্যের প্রতি অর্থাৎ লাইটের প্রতি তাদের একটা লাইট মোর লাইট, হেইলো হোলি লাইট, তাই না? এটা খ্রিস্টানদের ইয়ে। লাইট সব জায়গায় আদর। এবং লাইট কেন? লাইটের মানুষের ঘুম শুরু হয় কিন্তু সূর্যের আলোতে, সকালে সূর্যের আলোতে। মর্নিং সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্লিপ। কারণ সকালে যখন আপনি সূর্যের আলোটা গায়ে লাগান তখন দুইটা ঘটনা ঘটে, শরীরে দুইটা প্রয়োজনীয় চেঞ্জ হয়। একটা হচ্ছে আপনার রাতে যে মেলাটোনিন বা ভ্যাম্পায়ার হরমোন, যার কারণে আপনার ঘুম আসছিল, তার কিছু রেজিডিউ, কিছু অংশ থেকে যায় ব্লাডে, এটা সূর্যের আলোতে এটা চলে যায় এবং এর 11 ঘন্টা পরে পরবর্তী সাইকেল আসে মেলাটোনিনের। তাইলে আপনি যদি ওয়াশ না করেন তাহলে ওই রিফ্লেক্সটা আসবে না। মেলাটোনিন সিক্রেশনের, মেলাটোনিন নিঃসরণের যে আপনার সাইকেল আছে, টাইমিংটা এটা পারফেক্ট হবে না, এটা ডিলে হয়ে যাবে, রাতে ঘুমাইতে পারবেন না আপনি। সেকেন্ড হচ্ছে আর্লি মর্নিংয়ে 9টার আগে যে সানলাইটটা পড়ে, এটাতে আপনার আল্ট্রাভায়োলেট রে থাকে না, কিন্তু যে রেটা থাকে ওটাতে বডির যে 7 ডিহাইড্রো কোলেস্টেরল, ভিটামিন ডি চামড়ার নিচে থাকে যেটা, সেটা 125 ডাইহাইড্রোক্সি কোলেস্টেরলে চেঞ্জ হয়। এটা তো চেঞ্জ হলে সেটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি হয়ে যায়। অর্থাৎ যেটা স্টোরে ছিল সেটা আপনি এসে কাজে লাগাইলেন, তাহলে ওটা স্টোরেই পড়ে থাকবে গুদামে। কাজেই মর্নিং সানলাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ফর আওয়ার বডি। এবং আমাদের বডি স্টার্ট হয় এই সানলাইটের প্রভাবে, আমাদের বায়োলজিক্যাল ক্লক স্টার্ট হয়। এখন আপনি যদি একটা ক্লক স্টার্ট না করেন তাহলে ওটা সামনে আগাবে কিভাবে? বডিও একটা ক্লক অনুযায়ী চলে। অর্থাৎ আমাদের চোখে যখন আলো পড়ে, এই আলোটা চোখ দিয়ে গিয়ে আপনার অপটিক নার্ভ হয়ে সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াস আছে ওখানে যায়, গেলে ওখান থেকে স্টিমুলেশন হয় এবং স্টিমুলেশন হলে দ্যাট ইজ দ্য মাস্টার ক্লক অফ দ্য বডি বলা হয়। এবং এই মাস্টার ক্লক আবিষ্কার করার জন্য 2018 সালে 3 জন আমেরিকান প্রফেসর, মাইকেল অরফ্যাশ এবং 2 ইয়াং ব্রাদার্স, 2 ভাই, হ্যাঁ, তারা নোবেল প্রাইজ পাইছেন 2018 সালে ফর দিস ইয়ার। 34 বছর তারা ফ্রুট ফ্লাইয়ের উপর গবেষণা করছেন এবং তারা এই তাদের গবেষণাপত্র প্রকাশের পর যে প্রতিটা প্রাণী একটা ডে লাইট সাইকেলে চলে, কার্কাডিয়ান রিদম বলে, অথবা ডে নাইট ডার্ক লাইট সাইকেল বলে, এভাবে চলে। তো এইটা এত গুরুত্বপূর্ণ যে মানুষের শরীর, প্রতিটা প্রাণীর শরীর, প্রতিটা গাছের শরীর এইভাবেই চলে। আপনি দেখেন গাছ কিন্তু দিনের বেলা লাইট যখন পড়ে তখন শালক সংশ্লেষণ করে, সন্ধ্যাবেলা তার পাতাগুলো বুঝে আসে, সকালের দিকে তার পাতাগুলো খুলে যায়। জিন পিয়ারে নামে একজন বিজ্ঞানী, উনি ছিলেন মহাকাশ বিজ্ঞানী, উনি একটু পাগলারি টাইপের ছিলেন। উনি সকালে যখন ছুটি পাইতেন তখন উনি সকালে, ফরাসি ভদ্রলোক,
ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাইতেন, আবার সন্ধ্যাবেলা বেরোয় আসতেন। তো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াইতেন। এখন উনি একদিন দেখলেন, খেয়াল করলেন যে ওনারা তো বিজ্ঞানী, আমাদের মতো লোক তো আর না, সাধারণ লোক না। উনি দেখলেন যে যখন উনি ঢুকতেছেন জঙ্গলে তখন গাছের পাতাগুলো খুলে আছে, আবার যখন বেরোয় আসতেছেন তখন পাতাগুলো কিরকম একটু বুঝে আসতেছে। দেন হি কামস টু এ অবজারভেশনাল ইনফারেন্স যে গাছেরও ঘুম আছে। যেমন ধরেন আপনার পরিযায়ী পাখি যারা মাইগ্রেটরি বার্ডস, তারা মাসের পর মাস মাইগ্রেট করে ধরেন সাইবেরিয়া থেকে বাংলাদেশের জাহাঙ্গীরনগরের পুকুরে এসে পড়ছে। রাস্তায় সে কি করে? রাস্তায় সে ঘুমায়, এক পাশ ঘুমায় আর এক পাশ জেগে থাকে, এটাকে বলে ইউনিহেমিস্ফেরিক স্লিপ। তারপরে তিমি মাছ, ডলফিন, এরা চলতে চলতে ঘুমায়, বডির এক পাশ জেগে থাকে, ব্রেনের আর এক পাশ ঘুমায়, এটাকে বলে ইউনিহেমিস্ফেরিক স্লিপ। কেন? কারণ ঘুম হলো প্রোটেকশন, বডির সব ধরনের প্রোটেকশন, বডির মেটাবলিক প্রোটেকশন, বডির ফিজিক্যাল প্রোটেকশন, ফিজিওলজিক্যাল প্রোটেকশন, মেমোরি প্রোটেকশন, ইমিউনিটি প্রোটেকশন, অল সর্ট অফ প্রোটেকশন এবং কগনিজেন্স। আপনার যে ব্রেনের যে সুস্থতাটা সেটা তৈরি হয় ঘুমের ডেল্টা স্টেজে। ঘুমের আবার 4টা স্তর আছে, ওয়েভ হয়, আলফা, বিটা, থিটা, গামা, ডেল্টা। আর 2টা ফেজ আছে, একটা হচ্ছে যখন আমরা স্বপ্ন দেখি, এটাকে বলে র্যাম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তখন চোখটা পিটপিট করে, দেখবেন একটু হয়, অর্থাৎ মুভমেন্ট হয় একটু। একটা যখন এটা হয় না, এটাকে বলে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। ওকে, এই র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় আমরা স্বপ্ন দেখি, রিকলেবল ড্রিম দেখি, অর্থাৎ সেই স্বপ্নটা আমরা মনে রাখতে পারি, মনে করতে পারি। আবার ভোরের দিকে স্বপ্ন দেখলে এটা আমরা মনে করতে পারি, কারণ স্লিপটা সাইক্লিক অর্ডারে চলতেছে। একবার আমরা ঘুমাই, প্রথম যখন ঘুমাই তখন 90 মিনিটের মতো হয়, তার মধ্যে 25 মিনিট হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, স্বপ্ন দেখি আমরা, আর 75 মিনিট হয় আপনার, বা 65 মিনিট হয় আপনার নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাম স্লিপ বলে। আপনি যদি আর্লি নাইটের স্বপ্নটা দেখেন, এটা সাইক্লিক অর্ডারে আসে, 5টা বা 6টা, 7 ঘন্টা স্লিপে এইভাবে ঘুরতে থাকে, এটা একটা পর একটা ফেজ আসতে থাকে ঘুমের। এখন আপনি যদি আর্লি নাইটের স্বপ্ন দেখেন, পরে আরেকটা সাইকেল আসতেছে, আপনি ওই স্বপ্নটা মনে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি ভোরের দিকে স্বপ্ন দেখেন এবং ওই র্যাপিড আই মুভমেন্ট স্লিপের পরে যদি আপনি জেগে যান, তাহলে আপনি ওই স্বপ্নটা মনে করতে পারেন। আরেকটা জিনিস ঘটে, আমরা ডিপ স্লিপ যেটা, তখনও আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা মনে করতে পারি না, নন রিকলেবল ড্রিম। এবং স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য, কারণ হচ্ছে স্বপ্নের সময় কি ঘটনা ঘটে ব্রেনে, এটা বুঝতে হবে আপনাকে। আমাদের বডির টোটাল ওজনের মাত্র 2.5% হচ্ছে ব্রেন, 1 থেকে 1.5 কেজি ব্রেনের ওয়েট, আর বডির ওজন অ্যাভারেজ 70 কেজি। কিন্তু ব্রেন টোটাল যে এনার্জি কনজাম্পশন হয় বডির, তার 30 থেকে 35% কনজিউম করে একাই। এবং ঘুমের সময় যখন আমরা স্বপ্ন দেখি, তখন এই এনার্জি ইনপুটটা আরো 35% বেড়ে যায়। ফাংশনাল এমআরআই করে দেখা গেছে যে তখন ব্রেনের যে অ্যাকশন, অর্থাৎ ব্রেনের যে নিউরন, আমাদের যে 86 ট্রিলিয়ন সেল আছে ব্রেনে, এই সেলগুলো রেপিড বাস্ট করতে থাকে। কেন বাস্ট করে? কারণ হলো এই সময় কিছু ইনফরমেশন, আপনি যদি একটা কম্পিউটারের র্যামে আপনি একটা জিনিস হিসাব করেন, কিছু যদি আপনি খালি করে না দেন, ওখানে নতুন র্যাম কিভাবে আসবে, রাইট, নতুন ইনফরমেশন কিভাবে আসবে? তখন হয় কি, সারাদিনে আমরা যে কাজ করি বা আমরা যে পড়াশোনা করি, আমরা যে সব ওয়ার্ক করি, যত মানুষকে চিনি, আইডেন্টিক্যাল কিউ, যেগুলো আইডেন্টিফিকেশন কিউ, সবকিছু গিয়ে হিপোক্যাম্পাসে জমা থাকে। ব্রেনের নিচে একটা এরিয়া আছে হিপোক্যাম্পাস, তো হিপোক্যাম্পাসে জমা থাকে, এটা পোস্ট বক্স বলা হয় ব্রেনের। যখন এই র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা ঘটে, স্বপ্ন দেখি যখন, তো ওই যে র্যাম খালি হচ্ছে, ওইখানে গিয়ে এইখান থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলো গিয়ে ঢোকে, সর্টিং করে ব্রেন ওই স্বপ্নের সময়, ওখানে ঢুকায় দেয়। ফলে আমাদের শর্ট টার্ম মেমোরিটা লং টার্ম মেমোরিতে রূপান্তরিত হয়, আর যে মেমোরিগুলো আমাদের লাগবে না সেগুলো ব্রেন থেকে ডিলিট হতে থাকে, না ডিলিট করে দেয় ডাইরেক্ট, রাইট, মেমোরি বক্স থেকে। ওকে, এখন মেমোরি বক্স যদি আপনি খালি না করেন, তাহলে আপনি ইনফরমেশন ঢুকাবেন কিভাবে? সেকেন্ড হচ্ছে, মেমোরি বক্স খালি করার জন্য আপনি যদি এডিকুয়েট সময় না দেন, অর্থাৎ এই 5টা সাইকেলের ফলে বা 6টা সাইকেলের ফলে যত সময় আপনি পাচ্ছেন, আর 1টা 2টা সাইকেল আপনি যদি ঘুম নেন, তাহলে তো সেটা আসবে না, সেই কাজটা তো হবে না, এডিকুয়েট পরিষ্কার হবে না। আপনি একটা ডাস্টবিনের অর্ধেক পরিষ্কার করে অর্ধেক রেখে দিলেন, তাহলে ঘুম না হলে এই ঘটনাটাই ঘটে। এবং সেটা থেকে আপনার পার্কিনসনিজম, অ্যালজাইমার ডিজিজ, হ্যাঁ,
আপনার ডিমেনশিয়া এগুলো ঘটে, ডেভেলপ করে। আচ্ছা, আমরা যখন ঘুমাই তখন কি পুরো রাত একই ধরনের ঘুমে কাটে, নাকি ঘুমের বিভিন্ন স্তর বা স্লিপ স্টেজ রয়েছে? এবং এই স্লিপ স্টেজ বলতে আমরা কি বুঝি আসলে? স্লিপ স্টেজ বলতে যেটা বোঝায়, আমাদের ঘুমের 4টা স্টেজ আছে। একটা স্টেজ হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যাওয়েক স্টেজ। আমরা ঘুম যখন ইন্ডাকশন হয়, এটা 5 থেকে 10 মিনিট হয়, তখন ব্রেন সেলগুলো রেপিড বাস্ট করতে থাকে, অর্থাৎ অ্যাওয়েক স্টেজ যেটা হয় এরকম বাস্ট করতে থাকে। এরপরে হলো আপনার সেকেন্ড স্টেজ, এটা হলো মিডিয়াম স্লিপ বলি আমরা, মিডিয়াম স্টেজ। এটা 50 থেকে 60% টোটাল স্লিপের। তখন কি ঘটে, তখন আপনার ঘুমটা ম্যাচিউরড হয়, অর্থাৎ আপনি ঘুমায় পড়েন, ইন্ডাকশনটা কমপ্লিট হয়। ওকে, থার্ড স্টেজ যেটা, থার্ড অ্যান্ড ফোর্থ 2টা স্টেজ আগে করতো সায়েন্টিস্টরা, নিউরোফিজিসিস্টরা, এখন এটা একটা স্টেজে নিয়ে আসছে। সেই স্টেজে কি হয়, আপনি ডিপ স্লিপে যান, আপনি গভীর ঘুম যেটা বলি। এই লাইট এবং ইন্ডাকশন ফেজ, তখন কিন্তু আপনাকে সহজে ডাক দিলে আপনি জেগে যাবেন, কিন্তু ডিপ স্লিপের সময় আপনাকে সহজে ডাকলে আপনি উঠতে পারবেন না। এই জন্য ডিপ স্লিপে আপনাকে ধাক্কা দিলে আপনি সহজে উঠবেন না। যাদের ডিপ স্লিপ বেশি হয় তাদের ঘুম থেকে উঠানো কঠিন হয়। এরপরে আসে র্যাম স্লিপ, যে স্টেজে আমরা স্বপ্ন দেখি। এটা হয় 20 থেকে 25 মিনিট। রাত যত বাড়তে থাকে ততই র্যাম স্লিপের পরিমাণ, ঘুম যত লম্বা হবে র্যাম স্লিপের পরিমাণ বাড়বে। তাহলে আপনার মেমোরি, কগনিশন, অর্থাৎ আপনাদের রিজনিং ক্ষমতা, বিচার করার ক্ষমতা, যেটা ইমিউনিটি ডেভেলপমেন্ট, এগুলো ঘটে ওই স্টেজে। আবার ডিপ স্টেজ যেটা, সেই স্টেজে কি হয়, আপনি একটা গাড়ি যদি আপনি না থামান তাহলে তেল নিতে পারবেন না, আপনি তার বর্জ্য পরিষ্কার করতে পারবেন না, তার নাট বল্টু ফিক্স করতে পারবেন না। এই ডিপ স্টেজে বডির এগুলো হয়, অর্থাৎ সারাদিন আপনি যে কাজ করছেন, বডির অনেক অর্গান বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে, বডির নতুন এনার্জি স্টোর করার দরকার হয়েছে। পেট্রোল ট্যাঙ্কিতে ময়লা জমে গেছে, ওটাকে খালি করতে হবে। ডাস্টবিনে প্রচুর ময়লা গেছে সারাদিন, সেটাকে খালি করতে হবে ব্রেনে, তাই না? রাইট। When there is a work, there must be some toxic byproducts. রাইট। ওকে, এই টক্সিক বাইপ্রোডাক্ট গুলো তখন গ্লিম্ফেটিক সিস্টেমের ফলে বের হয়ে যায়। এই গ্লিম্ফেটিক সিস্টেমের জন্য 2004 নোবেল প্রাইজ পাইছে জাপানি একজন বিজ্ঞানী। ডিপ স্লিপের সময় ব্রেন ফ্লাশ করে। আপনি এক জায়গায় ময়লা পরিষ্কার করলে কি করতে হবে, ফ্লাশ করতে হবে না? রাইট। এখন আপনি যদি ওর মধ্যে হাঁটাহাঁটি করেন তাহলে ফ্লাশ করতে পারবেন না, ওয়ার্কের সময় আপনি পারবেন না। এটা ঘুমের ডিপ স্টেজে হয়, এবং এই ফ্লাশ যদি আপনি প্রপারলি না করেন তাহলে ঘরের মধ্যে আপনাদের ময়লা জমে থাকবে, ব্রেনের মধ্যে ময়লা জমে থাকে। এই ব্রেনের ময়লা জমেই কিন্তু আপনার সাইকিয়াট্রিক ডিজিজ গুলো হচ্ছে। রাইট। আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা শব্দ আছে, রোজা রাখা, যেটা আমরা ধর্মীয় ভাবে বলি। আবার হিন্দুরা উপোস রাখা বলে, বুদ্ধিস্টরা উপোস বলে, খ্রিস্টানরা সাবাত বলে, এরকম ভাবে সব ধর্মে এটা আছে। এটা কি জিনিস, আপনি যদি 12 ঘন্টা পর পর মিল নেন, তাইলে দেখেন খাবার পরে বডি এডিকুয়েট টাইম পাচ্ছে রেস্টিং ফেজ, যাতে করে আপনি ওয়েস্ট প্রোডাক্টটাকে আপনি বের করে দিতে, টক্সিক প্রোডাক্টকে বের করে দিতে পারছেন। কিন্তু কিছুক্ষণ পর পর যদি আপনি খান তাহলে সমস্যাটা দেখেন, বারবার মেটাবলিক প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের সময় পাচ্ছে না বডি। দ্যাটস ওয়াই এই 2 বেলা খাওয়া, অটোফেজি, যেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং ইজ বেস্ট প্রোটোকল ফর মেনটেনিং দ্য হেলথ। এটা উসুমি নামে এক ভদ্রলোক, উনি জাপানে, উনি একজন মেডিকেল টেকনোলজিস্ট, উনি ডায়েট নিয়ে কাজ করতেন। উনি এটা আবিষ্কার করেন 2014-তে। আবিষ্কার করার পরে 2016-তে ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং দ্যাট ইজ দ্য বেস্ট ডায়েট শিডিউল অফ দ্য ওয়ার্ল্ড। কেন? বর্তমান যুগের মানুষ হচ্ছে কি, মানুষ আসলে মানুষ নাই, মানুষ হচ্ছে টেক স্ট্রেসড, ফুড এডিক্ট, বায়োলজিক্যাল রোবট। আপনি দেখবেন দুপুরে খাওয়ার পর আপনার ঘুম আসে, রাত্রে তো আসে না, সকালে তো আসে না। কেন? এটা বুঝলে আপনি পরবর্তী অংশ বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। মানুষ মিলিয়ন্স অফ ইয়ার্স সে বনে জঙ্গলে কাটাইছে, তারা পাহাড় পর্বতে কাটাইছে। তখন তারা দলবদ্ধভাবে সকালে হান্টিংয়ে বেরোয় যেত বা ফলমূল আহরণে বেরোয় যেত। বেরোয় যাওয়ার পরে সে এটা গ্যাদার করতো, গ্যাদার করার পরে দুপুরে খাওয়ার পরেই ঘুমায় যেত। ওকে, এই যে জেনেটিক কোড আপনার, আপনি কেউই না, আপনি সফটওয়্যারের হার্ডওয়্যার। সফটওয়্যারের যে ইনপুট দেয়া আছে ওইটাই জিন হচ্ছে আপনার সফটওয়্যার। ওয়াটসন অ্যান্ড ক্রিক 1954 সালে এটা আবিষ্কার করে, ডাবল হেলিক্স মডেল জিনের। এবং এই ডাবল হেলিক্স মডেলই আপনার লাইফ। ফাদার মাদার থেকে এইটাই আপনার মধ্যে ট্রান্সমিট হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাইফ। প্রতিটা প্রাণীর এই জিনিসটাই হলো তার লাইফ, সফটওয়্যার। তাইলে সফটওয়্যারে দেওয়া আছে যে দুপুরে খাওয়ার পর ঘুম আসবে, কাজে ঘুম আসে, এটাকে বলে সিয়েস্তা। ইউরোপে একটা
56,000 লোকের উপর স্টাডি করা হয়েছিল যে তাদেরকে রাতে ঘুম পড়ানো যায় কিনা, খাওয়ায় পারে নাই। না। ওই দুপুরেই ঘুম আসে, রাতে আসে না। আচ্ছা। আপনার তাইলে আমরা কেন বায়োলজিক্যাল রোবট? আমরা কিন্তু হিউম্যান বিং না এখন আর। আপনি ধরেন মিস্টার রানা, আপনি সকালে উঠছেন ঘুম থেকে, উঠেই আপনার প্রথম দেখতে হয় নাস্তাটা অর্গানাইজ হয়েছে কিনা। নাস্তা অর্গানাইজ করতে গেলে আপনার ফ্রিজ লাগে, আপনার মাইক্রো ওভেন লাগে, আপনার গ্যাসের চুলা লাগে, ওকে, আপনার আটেনসিল লাগে, এগুলো প্রপারলি প্লেসড আছে কিনা, সবগুলো যন্ত্র ঠিক আছে কিনা, এটা আপনাকে দেখতে হয়। এরপরে আপনি দেখেন আপনার মোবাইলে চার্জ আছে কিনা, কয়টা ফোন আসছে, কয়টা ইমেল আসছে। তারপরে আপনি আপনার বাচ্চা নিয়ে আপনি যাচ্ছেন স্কুলে, রাইট টাইমের মধ্যে পৌঁছাইতে হবে, সকাল 8:30টার মধ্যে। দেন আপনি গাড়ির ড্রাইভার আসছে কিনা, গাড়ি ঠিক আছে কিনা, গাড়িতে তেল আছে কিনা, গাড়ি ময়লা আছে কিনা, গাড়ির কোনো পার্টস নষ্ট হয়েছে কিনা। এরপরে আপনি অফিস গেলেন। অর্থাৎ লটস অফ প্লেস, ইউ আর অলওয়েজ স্ট্রেসড বাই টেকনোলজি। একেবারে। এটা 200 বছর আগে ছিল না। এখন আপনি আসেন, হোয়াই ইউ আর ফুড এডিক্ট। ওকে, আপনি সকালে উঠে নাস্তা করেন, তার আগে এক কাপ চা খান, বেড টি। ওকে, এটা আমাদের দেশে অত প্রচলিত নয়, বাট ইন্ডিয়াতে প্রচলিত, অনেক দেশেই প্রচলিত আছে এটা। সকালে উঠে এক কাপ চা খায় বিছানায় বসে, এর জন্য নাম হলো বেড টি। হ্যাঁ, তো বেড টি খাইলেন, কি হচ্ছে? সমস্ত শরীর আপনার অ্যাক্টিভ হয়ে গেল, মেটাবলিক প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেস, এভরিথিং, মাসেল, বোনস, ফ্যাট, আপনার লিভার, স্প্লিন, কিডনি, জিআই ট্র্যাক্ট, ব্রেন, সব কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে মেটাবলিক্যালি। এরপরে আপনি নাস্তা করলেন, আবার অ্যাক্টিভ করলেন। এরপরে আপনি অফিসে গিয়ে আপনি সিঙ্গারা খাইলেন, চা খাইলেন। এরকম করতে করতে সারাদিন আপনি 14 বার থেকে 16 বার খান। তাহলে কি হচ্ছে আপনি দেখেন, আপনি একটা গাড়ি বারবার স্টার্ট দিলেন, বারবার বন্ধ করলেন, বারবার স্টার্ট দিলেন, বারবার বন্ধ করলেন, তাই এই গাড়ি নষ্ট হয়ে যাবে না? কিন্তু আপনি দেখেন, এই গাড়িটা আপনি একবার স্টার্ট দিয়ে আপনি চালাচ্ছেন, ইজ ইট নিট গুড? বডিও তাই, বডিকে রেস্ট দিচ্ছেন না আপনি। কাজে আপনি ফুড এডিক্ট। আপনি আসলে ফুডের জন্য খাচ্ছেন না, ফুড আপনি এডিকশনের কারণে খাচ্ছেন। ওয়ান সর্ট অফ এডিকশন এটা। ফুডের আরেকটা সমস্যা কি এটা দেখেন, এভরি বায়োলজিক্যাল ফুড ইজ গুড, অর্গানিক ফুড ইজ গুড। সার দেওয়া হইতে পারবে না, প্রসেসড হইতে পারবে না, এইটা হাইব্রিড হইতে পারবে না। কিভাবে? আপনি যখন একটা আখের রস খাচ্ছেন, একটা অরিজিনাল আখ, সারও দেন নাই, হাইব্রিডও না, এই রসটা আপনার শরীরের জন্য ভালো, বায়োলজিক্যালি অ্যাডজাস্টেবল। ওকে, বাট আপনি এটা থেকে যখন আপনি সার বা হাইব্রিড হইলো, তখন প্রথম এটা খারাপ হইলো, এটা দেখবেন টেস্ট ডিফারেন্ট হয়ে যায়। এরপরে আপনি ওটাকে জ্বালাইলেন, আগুন দিয়ে প্রসেস করলেন, চিনি অথবা গুড় বানাইলেন। এই চিনিটাকে বলা হয় হোয়াইট পয়জন এখন। এরপরে এটাকে প্রসেস করলেন, করে একটু মিষ্টি বানাইলেন, এটা ডায়াবেটিস তৈরি করবে, ক্যান্সার তৈরি করবে, ব্লা ব্লা ব্লা। এর মধ্যে যখন রং যোগ করলেন, তখন এটা পটেনশিয়ালি কার্সিনোজেনিক হয়ে গেল। তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনার যত প্রসেস করবেন তত ওই ফুডটার ফুড ভ্যালু হারায় যাবে, ক্যালোরি থাকবে, কিন্তু ফুড ভ্যালু হারায় গিয়ে ও আপনার শরীরের বিভিন্ন অংশে ডিস্ট্রাকশন করতে থাকবে, বিভিন্ন সিস্টেমে। একদম। এই জন্যই বর্তমান যুগে ক্যান্সার বেশি, এই টেকনোলজির স্ট্রেসের কারণে। ঘুম একটা, এই ফুড একটা, দেন এনভায়রনমেন্ট একটা। যেমন আপনি একসময় লাইট ডার্ক ডিপ্রাইভ ছিলেন, ডার্কনেস দরকার মানুষের। ওকে, সোসাইটির ডার্কনেস দরকার, বডির জন্য ডার্কনেস দরকার। ওকে, এই ডার্কনেসটা তো নাই। লাইটের জন্য ইউ আর বম্বার্ডেড, জাম্বেলড উইথ ডার্কনেস by light everywhere. Your mobile light is stimulating your dopamine system all the time. Your other lights, and this is foreign light, this is not natural light. Your body, your eye, your brain is adjusted with the natural light, not with the foreign lights. Right. Not the light which you have not, your biology had not seen millions of years. Okay, that is causing the systemic damage of your eye, your brain. That's why that sort of psychiatric problem is going on rampant. Right. Okay, এখন আপনি আসেন যে তাইলে আপনার প্রসেস ফুডের আর কি সমস্যা আছে? বিরাট সমস্যা আছে প্রসেস ফুডে। এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওয়ান গ্রুপ অফ মাইস, ইঁদুর নিয়ে 30টা মাইসকে 30 দিন অর্গানিক ফুড খাওয়ানো হয়েছে, আর 30টা মাইসকে আপনার ফাস্ট ফুড খাওয়ানো হয়েছে। দেখা গেছে যা একই ক্যালোরি, দেখা গেছে যে যাদেরকে ফাস্টফুড খাওয়ানো হয়েছে তাদের ওজন ওদের চাইতে 35% বেশি হয়ে গেছে। কারণ বডি ওটা নেয় না, অ্যাবজর্ব করে না, আসলে জমায় রাখছে। গট দ্য থিং।
কারণ ওর জন্য তো বায়ো অ্যাডজাস্টেবল না ও, না। কাজেই ওটা রয়ে গেছে। এখন আপনি আসেন আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, টাইমিং। ঘুমের জন্য টাইমিং ইম্পর্টেন্ট, খাবারের জন্য টাইমিং ইম্পর্টেন্ট। কিরকম? এই গবেষণা হয়েছিল আমেরিকায়, প্রফেসর মেথু ওয়াকার, যার নাম বললাম আমি, উনি ক্যালিফোর্নিয়া বার্কলি ইউনিভার্সিটির প্রফেসর। হুম, উনি একটা গবেষণা করলেন, উনি নিউরোবায়োলজিস্ট প্লাস সাইকেট্রির প্রফেসর। উনি এটা গবেষণা করলেন যে 100টা ইঁদুর নিলেন, 2টা স্যাম্পল, একই রকম বডি সাইজ, সবকিছু একরকম, ফিজিওলজি একরকম। হুম, ওই 100টা নিয়ে কাউকে সকাল 8টায়, দুপুর 1টায় আর সন্ধ্যা 6টায় খাবার দিতেন একটা গ্রুপকে, আর একটা গ্রুপকে ইরেগুলারলি খাবার দিতেন। হুম। সকাল 7টায় কোনোদিন, কোনোদিন 8টায়, হুম, কোনোদিন দুপুর 1টায়, কোনোদিন দুপুর 2টায়, লাইক দিস। হুম, দেখা গেল অনলি 1 মাস পরে যারা ইরেগুলার ফুড খাইছে হুম। তাদের ফুড অ্যাডজাস্ট হয় না বডির সাথে, না। তাদের ওজন 40% বেড়ে গেছে। Oh my God. সো এই যে মানুষ মোটা হয়ে যায়, হুম, তার পিছনে এই প্রসেস ফুড এবং এই ইরেগুলার ফুড irregular হ্যাবিট food. ইম্পর্টেন্ট। কাজেই স্লিপের ক্ষেত্রে যেমন রেগুলারিটি, টাইমিং, কোয়ালিটি, কোয়ান্টিটি, 4টা জিনিস থাকতে হবে। ফুডের ক্ষেত্রেও আপনি যে ডায়েটটা নিচ্ছেন, যে খাবারটা খাচ্ছেন, এখানে কোয়ালিটি, কোয়ান্টিটি, রেগুলারিটি অ্যান্ড টাইমিং ভেরি ইম্পর্টেন্ট। Right. একদম সেম পেসে চলে বায়োলজিক্যাল হ্যাবিট। জি। এখন আপনি যে ফুডের কথা যে আপনি বলেন, ফুডের মধ্যে আপনি কোন ফুডটা খাবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হুম, স্লিপ, ফুড কিন্তু স্লিপকে এফেক্ট করে। রাইট। আপনি সেই ফুডটা খাবেন হুম, যে ফুডটা অরিজিনাল, হুম, কার্বোহাইড্রেট কম। কেন কার্বোহাইড্রেট কম খাবেন? দ্যাটস ইম্পর্টেন্ট। হুম, মানুষ একসময় শুধু মাংসই খাইতো, প্রোটিন, হুম, কিন্তু দেখা গেল যে একসময় একটা এলাকায় সে গেছে, প্রাণী সব পালায় গেছে, খাবার শেষ হয়ে গেছে, তখন কি করবে সে? তখন যেটা হলো, বডি তখন খাবার পাইতো না, বডি তখন ফ্যাট সেলের উদ্ভব ঘটাইলো বডিতে। হুম, বডি কনস্ট্যান্ট অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করে উইথ দ্য এনভায়রনমেন্ট। ওকে, হুম, এখন কি হলো, ফ্যাট সেলের উদ্ভব ঘটলো। এই জন্য ফ্যাট লস করা কঠিন। হুম, এবং ফ্যাটের ফলে তার একটা সুবিধা হলো, তার গায়ে একসময় লোম ছিল মানুষের গায়ে, হুম, কিন্তু এই লোম কমে গেছে আস্তে আস্তে ফ্যাট সেলের উদ্ভব ঘটাতে। কেন? ফ্যাট তখন হিট ইনসুলেশন করতো। হুম, 2টা কাজ হলো। এই জন্য আপনি দেখবেন একটা লোক সহজে ফ্যাট গেইন করতে পারে, ফ্যাট সহজে লস করতে পারে না। ফ্যাট লস করতে হলেও ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং লাগবে। হুম, সেকেন্ড কি আসলো, ভেজিটেবল, ফলমূল, এগুলো খাওয়া শুরু করলো। মাংস পায় না, হুম, বিকল্প হিসেবে খায়, কারণ মানুষ হুম, খাবার তার প্রাইম চাহিদা। হুম, ওকে, বেসিক খাইতেই হবে। বেসিক ইনস্টিংক্ট তার ফুড। এখন কি হলো, যখন মানুষ আগুনের ব্যবহার শিখলো, অর্থাৎ যখন সে এই পাথরকে সুচালো করতে শিখলো, হুম। যখন সে এটা, তখন সে 2টা জিনিস করলো। এটা দিয়ে সে বিভিন্ন প্রাণী শিকার করতে সে অ্যাডভান্স হয়ে গেল, হুম, এবং প্যারালালি সে চাষ করা শুরু করলো, হুম, চাষবাস করা শুরু করলো। কি চাষ করতো? কার্বোহাইড্রেট। হুম, তাহলে বডির বায়োজেনেটিক্সে কোনটা পরে আসছে? কার্বোহাইড্রেট। একদম। সো এই জন্য বডির জন্য এটা অ্যাডজাস্টেবল না, লেস অ্যাডজাস্টেবল। এই জন্য কার্বোহাইড্রেট হার্মফুল। কার্বোহাইড্রেটকে বলা হয় হোয়াইট পয়জন। আপনি কম কার্বোহাইড্রেট খাবেন, রেডি সোর্স অফ এনার্জি অবশ্য। হুম, আপনার বডিতে যে কোনো সময় 10,000 থেকে 20,000 কিলো ক্যালোরি থাকে কার্বোহাইড্রেট ফর্মে, গ্লাইকোজেন, আর 1 লক্ষ কিলো ক্যালোরি থাকে ফ্যাট হিসেবে। কার্বোহাইড্রেট রেডি সোর্স অফ এনার্জি দেয়। এই জন্য আমরা কার্বোহাইড্রেটটা ইনটেক করতে পাই। 1 কিলো ক্যালোরি মানে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.3 কিলো ক্যালোরি আসে। হুম। প্রোটিন থেকে আসে 4 এর মতো, হুম, আপনার ফ্যাট থেকে আসে 3.8। হুম, ওকে, কাজেই আপনি যদি একটু প্রোটিন নেন তাহলে এটা পরে আপনি এনার্জিটা পাচ্ছেন, হুম। কিন্তু আপনি কিন্তু এনার্জি একই রকম পাবেন। এটা নিয়ে এত দুশ্চিন্তা কিছু নাই। হুম, কাজেই ডায়েটে প্রোটিন বেশি থাকবে, ফ্যাট তারপরে থাকবে, থার্ডে থাকবে কার্বোহাইড্রেট। দ্যাটস ওয়াই ইউ ক্যান মেনটেন ইউর বডি বায়োলজিক্যালি হারমেটিক্যালি উইথ ইউর অরিজিন। আপনি ধরেন আপনি আজকে এখানে আছেন, হুম, আপনি হঠাৎ করে আপনি ঈদের সময়, পূজার সময়, বিভিন্ন অকেশনে আপনি বান্দরবন, সুন্দরবন, কুয়াকাটা, কক্সবাজার এসব জায়গায় যান কেন? বিকজ দ্যাট ইজ ইউর লাইফ। ইউ ওয়ার বর্ন অ্যান্ড ব্রট আপ দেয়ার নিয়ার দ্য নেচার, তাই না? পৃথিবীর সভ্যতা গড়ে উঠছে নদীর পাশে। হুম, হুম, আপনি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, আপনি মিশরের কথা চিন্তা করেন,
মিশরের নীল নদের ইথিওপিয়া এবং মিশরের আপনার 13 কিলো মধ্যে 93% লোক বাস করে নীল নদের। সিন্ধু নদীর পাশে সিন্ধু অববাহিকা গড়ে উঠছে সভ্যতা। আপনার দজলা ফোরাতের এখানে ইরাকের সভ্যতা গড়ে উঠছে, তাই না? অল দ্য সিভিলাইজেশন গ্রোন ইন অন দ্য সাইড অফ রিভার। কেন? কারণ রিভার তাকে পানি দিত। পানি হচ্ছে আমাদের শরীরের 2/3, ওকে, এসেনশিয়াল কমোডিটি, আমাদের বডির মোস্ট এসেনশিয়াল পানি ডায়েটের মধ্যে। কাজেই আপনার সিভিলাইজেশনটা ওখানে গড়ে উঠছে। আপনি তো ওখানে ছিলেন নেচারের মধ্যে, এই জন্য আপনার বারবার আপনি ওখানে ছুটে যান, কারণ আপনার বায়োজেনেটিক্স আপনাকে ওখানে টেনে নিয়ে যায় একদম। সেই জন্য আপনার এই সমুদ্র ভালো লাগে। সমুদ্রের সাউন্ড দিয়ে কিন্তু মানুষের ঘুম ইন্ডাকশন করা যায়, জানেন এটা? সি সাউন্ড, এটা আমি পরে বলতেছি কিভাবে ইন্ডাকশন করা যায়। আপনার জঙ্গলের মধ্যে গেলে আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করেন, তাই না? বায়ো অ্যাডজাস্টেবিলিটি কি? এটা কিছুই না। আপনি ঘরে ফিরে গেছেন, আচ্ছা আপনি কোনোদিন দেখছেন যখন আর ফেরি ছিল মাওয়া-ঘাটে? আপনি দেখেন না, আমি একদিন ঈদের মধ্যে বাড়ি যাচ্ছি, আমার গাড়ি ফেরিতে, ওই ফেরিতে উঠতে গিয়ে 2জন গার্মেন্টসের মেয়ে মারা গেছে পড়ে গিয়া ফেরিতে ওঠা, কিন্তু ওর বাড়ি যাইতেই হবে ওর। কেন? কারণ ওইখানেও জন্মগ্রহণ করছে, ওইখানে ওর মা বাবা আছে, ওকে। আপনি ওর বায়োলজি, ওর ফিজিওলজি, ওর মেন্টালিটি, ওর হিউম্যান সাইকি ওকে ওখানে নিয়ে যায়, কারণ ওইখানে ওর শান্তির জায়গা। রাইট, ইউ গট ইট? যাবে হয়তো 2 দিনের জন্য, কিন্তু 2 দিন কষ্ট করে যাবে আসবে, বিকজ দ্যাট ইজ ইনহাস ওয়াতানব মুস্তাফা আলীর, ওইটাই তার জন্মভূমি, তাই না? একদম। মানুষের বায়োজেনেটিক্স তার সবকিছুকে ডিকটেট করে। এবার একটু আমরা অন্য বিষয়ে আসি। আমরা ঘুমের বিষয়ে ছিলাম। ঘুমের মধ্যে আমরা কখনো আনন্দের, কখনো ভয়ের, আবার কখনো অদ্ভুত সব দৃশ্য দেখি। আমরা স্বপ্ন কেন দেখি আসলে? এটা কি শুধু মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি আমাদের স্মৃতি, আবেগ ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে এর গভীর কোনো সম্পর্ক রয়েছে? আমাদের স্মৃতি, আবেগ, মানসিক সুস্থতা, কগনিশন সব কিছু স্বপ্নের জন্য হয়। জি। স্বপ্ন না থাকলে এটা কোনোটাই আপনার থাকতো না। আচ্ছা, কিভাবে? আমরা যখন স্বপ্ন দেখি তখন সেরিব্রাল কর্টেক্সে যে সেলগুলো আছে, বিলিয়নস অফ সেল আছে এখানে, এই সেলগুলো রেপিড অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ আপনি সুস্থ মানে সজাগ অবস্থায় যে পরিমাণ অ্যাক্টিভ, তার চেয়েও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, 30 গুণ বেশি অ্যাক্টিভ, 30% বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এটা ফাংশনাল এমআরআই করা হয়েছে স্বপ্নের মধ্যে মানুষের, দেখা গেছে যে 30% কাজ বেশি করতেছে তখন। ইন্টারেস্টিং। জি, তখন কি হচ্ছে, আপনার এখানে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে ব্রেনের, সেগুলো বের হয়ে যাচ্ছে, সিএসএফ এর ভিতরে চলে যাচ্ছে। আপনার যে মেমোরি ফাইল যেগুলো রয়েছে, জাঙ্ক ফাইল, যেগুলো আপনার প্রয়োজন নাই, সেগুলো চলে যায়। এই জন্য আপনি স্বপ্নের মধ্যে আপনার কোনো পুরনো মেমোরি দেখতে পান ছোটবেলার। কেন দেখতে পান? ওই যে বিলিয়ন বিলিয়ন সেল, ওর মধ্যে কোথাও চাপা পড়েছিল ছোটবেলার মেমোরি, ওইটা সামনে চলে আসে। যেটা সামনে চলে আসে আপনি সেটা দেখতে পাচ্ছেন, সো দ্যাট ছোটবেলার কোনো মেমোরি দেখতে পান। এবং আমাদের যে ইমোশনাল হেলথ যেটা, সেটা ফরমেশন হয় ডিউরিং ড্রিম স্লিপ, র্যাম স্লিপ যেটা। আবার মেমোরি তৈরি হয়, ওই যে আপনার মেমোরি যদি আপনি খালি না করেন, তাহলে আপনার মেমোরি আসবে কোত্থেকে? নতুন মেমোরি রাখবেন কোথায়? স্বপ্নের সময় মেমোরি খালি হয়ে অন্য জায়গা থেকে এই মেমোরি এসে ঢোকে, শর্ট টার্ম মেমোরি এসে আপনার কর্টেক্সে ঢোকে, তখন এটা পার্মানেন্ট হয়, লং টার্ম মেমোরিতে রূপান্তরিত হয়। এই জন্য দেখা গেছে যে মেলবোর্ন একটা স্টাডি হয়েছিল যে আপনার স্কুল বাচ্চাদের উপরে, যাদের স্কুল টাইম 7টায় এডিকুয়েট ঘুমায় নেয়, আর স্কুল টাইম 9টায় করে দেওয়া হয়েছিল, দেখা গেছে যারা 9টায় স্কুলে যাদেরকে তারা এডিকুয়েট ঘুমাইতে পারছে রাত্রে, তাদের মেমোরি 45% বেশি হচ্ছে। অর্থাৎ তারা ভালো মনে রাখতে পারছে। এবং শুধু মেমোরি স্টোরেজ না, মেমোরি ফরমেশনের জন্য আপনার স্বপ্ন দেখতে হবে। এবং সবসময় যে স্বপ্ন আপনি প্রকাশ করতে পারবেন তা কিন্তু না। এটা স্বপ্ন 2 ধরনের হয়, একটা হয় রিকলেবল ড্রিম, নন রিকলেবল ড্রিম। ডেল্টা স্লিপের সময় যে স্বপ্নটা দেখে মানুষ, ওটা রিকল করতেই পারে না। আর নন র্যাম স্লিপের সময় যেটা হয়, তখন যে স্বপ্নটা দেখি, তার শেষ রাতের দিকে যে স্বপ্নগুলো আমরা দেখি ভোরের দিকে, অর্থাৎ ওঠার আগে আগে যদি দেখি, এটা আমরা রিকল করতে পারি। কিন্তু আগের সাইকেলগুলো যদি দেখি, পরের সাইকেলে তো সব ওয়াশ হয়ে গেছে, কাজে আপনি আর মনে রাখা সম্ভব হয় না। জি। আর ইমোশনাল হেলথের জন্য 1 নাম্বার হচ্ছে এই নন র্যাপিড আই মোশন। এখন আপনি বললেন যে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এটার উপর বিরাট গবেষণা হয়েছে রিসেন্টলি ইউএসএ তে, যে আমরা
এই যে ভয় দেখি, ভূত দেখি, সাপ দেখি, এটা আমরা কখন দেখি? আচ্ছা। আনন্দের জিনিস দেখি, হুম, গান গাচ্ছি দেখি, হুম, অথবা পার্টি করছি দেখতেছি, এটা কখন দেখি? কখন? এটা আমরা দেখি যখন এটা হলো ইমোশনাল কালারিং হয় স্বপ্নের সময়। এটা কি হুম। জিনিস? আপনি হয়তো কোনো জিনিসটা অ্যাপ্রিহেনশন করতেছেন যে সাম ডেঞ্জার মে হ্যাপেন ইন মাই লাইফ দিস ওয়ে, তখন আপনি সাপ দেখবেন, ভূত দেখবেন, ইয়ে দেখবেন। এটাকে বলে ইমোশনাল কালারিং অফ দ্য ড্রিম, হচ্ছে ব্রেন। হুম, আবার আপনি খুব জয়ফুল আছেন, আজকে ফুটবল খেলে জিতছেন, হুম। এসে ডিপ ঘুম দিচ্ছেন, তখন আপনি দেখছেন যে গোল দিচ্ছেন, লাথি মারছেন বউরে। এমন ঘটনা ঘটেছিল আমার জি, সময়। আমি একবার ঘুমের ঘরে গোল বলে চিল্লাই উঠলাম, জি। দেখলাম যে আমার পা বেড়ার, আমাদের বলে গ্রামের হুম। এক ধরনের বেড়া থাকে বাঁশ দিয়ে তৈরি করা, হুম। বাঁশের সাথে আমার পা লেগে পরে পা দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। হুম। তার মানে আমি মনে হলো বলটা কিক দিলাম, গোল হয়ে গেল, হুম। এবং মনে হলো যে আমি গোল বলে চিল্লাই উঠলাম, হুম। পরে দেখি যে আমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এরকম আপনি ঘটনা ঘটে। একটা ঘটনা মনে করতে পারবেন কিনা যে কিছুদিন আগে হুম, একজন ভদ্রমহিলা গাছে উঠছিলেন, হুম, হুম। হ্যাঁ, একটা যাদের- ভাইরাল হয়েছিল হ্যাঁ, ঘটনাটি। হ্যাঁ, এবং আমি একটা বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, হুম। ছোট অবশ্য, হুম, বিবিসি বাংলায়। হুম। এটা কি ঘটনা ঘটেছিল? কি ঘটনা? এটা হচ্ছে আপনার ঘুমের কতগুলো অ্যাবনর্মালিটি আছে, হুম। এটাকে বলে প্যারাসোমনিয়া। হুম, যেমন ইনসোমনিয়া, ঘুমাতে দেরি হওয়া, হুম। স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা, হুম, স্লিপ ওয়াকিং, হুম। ঘুমের মধ্যে মানুষ হাঁটে, হ্যাঁ। সমন্যাম্বুলেন্স বলে এটাকে। হুম, তো স্লিপ টেরর, অর্থাৎ দুঃস্বপ্ন দেখে মানুষ জেগে যায়, হুম, ঠিক আছে। স্লিপ টকিং, হুম। ঘুমের মধ্যে মানুষ কথা বলে। কথা বলে। রেস্টলেস লেগ সিনড্রোম, ঘুমের মধ্যে মানুষের পা হুম। ছড়াছড়ি করে। হুম, তারপরে হয় আপনার টসিং অ্যান্ড টোয়িং, হুম, অর্থাৎ সে ডান বামে বারবার আশপাশ করে, এগুলো সব কিন্তু ঘুমে। স্লিপ ইউরিনেশন, অর্থাৎ ঘুমের মধ্যে সে নকচালাল এনুরিসিস হয়, অর্থাৎ ঘুমের মধ্যে সে প্রস্রাব করে দেয়। হুম, বাচ্চারা বেশি করে, সেটা কিন্তু ঘুমের অ্যাবনর্মালিটির কারণেই হচ্ছে, হুম, অথবা তার মেন্টাল কোনো অ্যাবনর্মালিটি শুরু হয়েছে স্কুলে বা হুম, সোশ্যাল এনভায়রনমেন্টের কারণে। হুম, কিন্তু কোনো নর্মাল মানুষ এটা করবে না, হুম। কারণ ঘুমের সময় শরীর আপনার ব্রেন এবং বডির রেস্ট বাদে, হুম। রিজুমিনেশন বাদে সব কাজ বন্ধ রাখে। এই জন্য ঘুমের মধ্যে ইউরিন ফর্মেশনও কম হয়। এই জন্য দেখবেন সকালের ইউরিনটা ঘন হয়, গাঢ় dense হয়। গাঢ় হয়। এই কারণে কাজ করে না কিডনি, খুব অল্প কাজ করে, যেটুকু না করলে না। হুম। ওকে, এবং আমার ছোটবেলায় একটি কথা এখনো মনে আছে, যে ছোটবেলায় আমরা দেখতাম যে আমি সঠিক জায়গায় প্রস্রাব করছি। হুম। হয়তো আমি কোনো একটা গরু হেঁটে গিয়েছে, পায়ের গর্ত তৈরি হয়েছে, আমি দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছি, হুম। পরে দেখলাম না, ওখানে না, বেডে প্রস্রাব করে জি। দিচ্ছি। এরকম ঘটে। ঘটে। হ্যাঁ। আচ্ছা, এখন ওই যে ভদ্রমহিলার ক্ষেত্রে কি ঘটছে, হ্যাঁ। এটাকে বলে স্লিপ ওয়াকিং। হুম, ওকে, ঘুমের সময় সে ঘুমের মধ্যে উঠে এসে চলে যায়, বেরোয় যায়। আপনি নেটে দেখবেন অসংখ্য ভিডিও আছে এগুলো। আপনি ঘুমের মধ্যে উঠে চা বানাইলো, চা খাইলো, আইসে ঘুমায় গেল, হুম। কিন্তু সে মনেও করতে পারে না ঘুমের থেকে উঠা যে এই কাজ সে করছে। আচ্ছা। এই ভদ্রমহিলার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। হুম। এবং গাছের উপর ওঠাটা মানুষের আদি স্বভাব, মানুষ সময় গাছের উপরই থাকতো, হুম, গুহায় থাকতো। হুম। গাছের উপর কেন থাকতো? ফর প্রোটেকশন, অর্থাৎ প্রাণী এসে তাকে আক্রমণ না আক্রমণ করতে পারে। পারতো না। তো অনেক ট্রাইব আছে গাছের উপর থাকে, হুম, অনেক প্রাণী আছে, কোয়ালা এন্ড আদার প্রাণী, এরা গাছের উপর থাকে। এই ভদ্রমহিলার ক্ষেত্রে এই ঘটনাই ঘটছে। অনেক সময় দেওয়ার টেপকে অন্যদিকে চলে যায়, হুম, আবার চলে আসে, মনেও করতে পারে না। হুম, বা রাস্তায় ঘুরে টুরে হুম। চাটা খেয়ে বেটি করে আসে, আইসা আবার ঘুমায় যায়, মনে করতে পারে না। এটা ভেরি সায়েন্টিফিক, কিন্তু আমরা এটাকে অলৌকিক কোনো ঘটনার সাথে মিলিয়ে ফেলেছি। এবং যতগুলো নিউজ আমি দেখেছি, সবগুলোতে কেন জানি মনে হয়েছে এটা অলৌকিক কিছু, এরকম একটা ট্যাগ দেওয়ার বা এরকম এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা দেখেছি এখানে। দেখেন, there is nothing happens in the world হুম। beyond science, everything is scientific, রাইট। be sure. এখন আমি যেটা আপনাকে বলতেছিলাম হুম। যে ঘুমের মধ্যে আমাদের আরেকটা ঘটনা ঘটে, সেটা কি, স্বপ্ন যে স্টেজে দেখি, নর্মাল ঘুমের সময় আমাদের ব্রেন এবং বডি হুম, দুটোই হাইপোটোনিয়াতে চলে যায়, হুম, তার ফাংশন কম করে নন র্যাপিড স্লিপে। তখন কি হয়, আপনার বডি তার কাজটা কম করে, রেসপিরেশন কম হয়, হুম। হার্ট রেট কমে যায়। হার্ট রেট যদি কমে না যায় তাহলে কাজ করবে কেমনে? হার্টের তো রিপেয়ার দরকার, হুম, হুম, লাংসেরও তো রিপেয়ার দরকার, সব ফাংশন মাসেল রিজেনারেট করবে কেমনে যদি ওর না দাঁড়ায়? বুঝতে পারছেন? লাইক এ পেট্রোল স্টেশন অর গাড়ি যে আমরা ফিক্স করি মোটর ওয়ার্কশপের মতো, হুম, বডিকে তো আপনার দাঁড় করাইতে হবে, স্লো করতে হবে, নাহলে আপনি কাজ করবেন কিভাবে? সব কাজ তখন রিপেয়ার আর রিজুভিনেশন হয় আপনার। কিন্তু স্বপ্নের সময় ঘটনাটা পুরো ভিন্ন।
ড্রিমের স্টেজে, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যেটা, তখন কি হয়, তখন আপনার চোখের যে মাসেল এগুলো ডাইনে বামে উপরে নিচে, কেন? কারণ হলো অ্যাকোয়াস হিউমার আছে চোখের ফ্লুইড, এটাকে পাম্প করে চোখটাকে তো ফ্লাশ করতে হবে, চোখের মধ্যেও তো আপনার ময়লা জমছে, এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল, অত ডিটেলসে আমি না গেলাম সাইন্টিফিক, সেটাকে তো ফ্লাশ আউট করতে হবে। কিভাবে ফ্লাশ আউট করবে? এই যে তখন চোখ পিটপিট করে, যেমন দেখেন, হ্যাঁ, রেপিড এবং সিভিয়ার বাস্ট হয় ইজি ইয়েতে, ইসিজির মতো ব্রেনেরও ইজি করে এই ঘুমের দেখার জন্য, মানে প্যাটার্ন দেখার জন্য আমরা করি ঘুমে তার কি অ্যাবনর্মালিটি আছে, সেইখানে এটা হাই স্পাইক হয়, রেপিড, প্রচুর কাজ করে তখন। আর কি হয়, রেসপিরেটরি মাসেল একমাত্র কাজ করে, কারণ নিঃশ্বাস তো বন্ধ রাখতে হবে, এই মাসেলগুলো কাজ করে না, এগুলোকে রেস্ট দেয়, কিন্তু ডায়াফ্রাম কাজ করে, ভিতরে যেটা আছে অল্প সামান্য, ঠিক আছে। আর কি ঘটে, হোল বডি প্যারালাইসিস হয়ে যায়, টোটাল প্যারালাইসিস, লাইক এ ডেড স্লিপ, স্বপ্নের সময়। কেন? ভেরি ইম্পর্টেন্ট, নেচার আপনাকে সেভাবে তৈরি করছে। যদি আপনার টোটাল বডি প্যারালাইসিস না হইতো, ঘুমের ঘরে তো নাক ফাইটে যেত আপনার মিসেসের, বুঝেন, আপনি উঠে দৌড় মারতেন, আপনার ভূত দেখছেন, আপনি উঠে দৌড় মারতেন না, দৌড় মারলে কি হইতো, আপনি ইনজুরি হয়ে যেতেন না। কাজেই হিউম্যান বডি ইজ দ্য মোস্ট স্ট্রাকচারাল মার্ভেল, স্ট্রাকচারাল কম্পিউটার, সুপার কম্পিউটার ever built by any scientist. It is a metabolic computer, it is a hemodynamic computer, it is a, you can say in every way, emotional computer, it is also physical, all sided, it is a master computer. You can compare it like this way. আপনার এমনভাবেই তৈরি করা যে আপনি যেন ইনজুর্ড না হন, আপনি যেন আহত না হন, এই জন্যই ওইভাবে আপনার এটা মেনটেন করা হয়। পৃথিবীতে হাতি অনেক সময় ঘুমায়, হাতি কিন্তু 18 ঘন্টা ঘুমায়। 18 ঘন্টা? জি। তো হাতির মেমোরি কে বলা হয় এলিফেন্টাইন মেমোরি। হাতি পূর্বজন্মের কথা মনে করতে পারে এবং হাতির প্রতিটা ইভেন্ট মনে থাকে। ওকে, একটা হাতি একই সাথে 1000 হাতির সাথে কমিউনিকেট করতে পারে। হাতি 2 জায়গা দিয়ে শোনে, কান যে কোনো দিকে ঘুরাইতে পারে, পা। ওকে, মোস্ট অ্যাডভান্স বায়োলজিক্যাল ক্রিয়েচার হাতি। এবং তার যে অন্য গ্রুপ আছে কত দূরে, এটা সে পায়ের ভাইব্রেশন দিয়ে সে শোনে, সাউন্ড বুঝতে পারে যে 30 মাইল দূরে আছে না 35 মাইল দূরে আছে, 35 কিলো পর্যন্ত সে শোনে পা দিয়ে। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। হাতি দেখছেন না নেমে আসে পাহাড় থেকে, কেন নেমে আসে? কখন আপনাদের মনে প্রশ্ন হয় না, ও এসে কিন্তু খায় না কিছু, না, ও ধান নষ্ট করে, ও ফসল নষ্ট করে, ঘর বাড়ি ভাঙে। কেন ভাঙে? হাতি কিন্তু নিরীহ প্রাণী, হাতি কিন্তু কাউকে মারে না, ও কিন্তু মানুষকে অ্যাটাক করে না সহজে। মানুষ যদি অ্যাটাক না করে ও কখনোই অ্যাটাক করবে না। তাইলে ও কেন এটা করে? কেন ও করে? এই কারণে ওর ফাইলোজেনেটিক যে মেমোরি এটাতে রয়ে গেছে, ওই যে জায়গায় মানুষ ঘর বাড়ি করছে, ফসল ফলাচ্ছে, এটা ওর জায়গা ছিল, ওইটা একসময় ও বাস করতো। ওর দিব্য দৃষ্টিতে দেখতে পায় যে ওর মেমোরিতে আসে ওইটা আমার জায়গা ছিল, আমার ঘর বাড়ি ছিল আমার পূর্বপুরুষের। সো হি ডেলিবারেটলি অ্যাটাক দ্যাট এরিয়া। আপনি দেখেন হালুয়াঘাটের যে অংশে নামে আসে ওই অংশে প্রতি বছর আসে, বান্দরবনের যে অংশে আসে, এবং রেয়ারলি আই হ্যাভ এ অপরচুনিটি টু হ্যাভ সাচ এ প্লেস ইন আমি বান্দরবন থেকে আসার সময় একদিন সকালবেলা এই ইয়েতে পড়ছিলাম, হাতির মধ্যে সাদা হাতি এবং না, তারা রাস্তা কিছু করে নাই, ওই ফসলের জমি দেখতেছি সমানে ভাঙতেছে। সাদা হাতিটা আরো বেশি। কেন? ওই সাদা হাতির হলো মেট্রিয়ার্ক, ওদের লিডার। হাতি কিন্তু লিডারশিপ মানে সাংঘাতিক রকম। হাতি দেখবেন একটার পিছনে একটা হাঁটে, একটার পাশে একটা হাঁটে না। সো মাচ ডিসিপ্লিন, অর্গানাইজড আর্মি আপনার হাতি। হাতি খেয়াল করে না, হাতি হাতে হাঁটে কিভাবে, একটার পিছনে একটা হাঁটে। বললাম না, ওদের যে মানে কমান্ডিং সিস্টেম, ওদের যে সোশ্যাল আর্কিটেকচার, ফেব্রিক্স, দ্যাট ইজ ভেরি স্ট্রং। একটা হাতি যদি মারা যায়, যেখানে মারা যাবে সব হাতিগুলো এসে গা ঘষে ওর সাথে। তারপরে প্রতি বছর ও যেদিন মারা গেছে ওই দিন মনে করে ওইখানে এসে ওর হাড্ডি গুড্ডি খোঁজে, আছে হাড্ডি গুড্ডি থাকে, ওটা শোকে আদর করে তারপরে যায়। হাতি এরকম সেন্সিটিভ প্রাণী, অর্থাৎ যে বেশি ঘুমাবে সে ভালো থাকবে, তার ব্রেন তত ভালো হবে। আবার বেশি ঘুমানো মানে এই না যে আপনি 11 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টার বেশি ঘুমাবেন, ইটস নট নেসেসারি। কিন্তু
7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার জন্য একদম ম্যান্ডেটরি। মেবি ইন ব্রেক। কিরকম? ঘুমের 4টা টাইপ আছে। একটা হলো বিয়ার টাইপ, অর্থাৎ আপনি 11টায় ঘুমাইলেন, সকাল 7টায় উঠলেন বা 8টায় উঠলেন অথবা 6টায় উঠলেন, অর্থাৎ আপনি 7 ঘন্টা ঘুমাইলেন, ইটস ওকে। টানা ঘুম। আরেকটা আছে আউল টাইপ বা পেঁচা টাইপ, সারা রাত জেগে থাকে, পেঁচা বা সিংহ, আবার সারাদিন ঘুমায়, সন্ধ্যার দিকে তারা এনার্জি ভালো পায়। ওকে। আরেকটা টাইপ আছে ডলফিন টাইপ। এটা কি? এরা কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ জেগে থাকে, এটাকে বলে পলিফেজিক স্লিপ। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে ডলফিন টাইপ, তাকে তার স্লিপ কোচ আছে। আচ্ছা। ডলফিন যেমন অ্যাজাইল, শার্প, ওকে অ্যাজাইল বানানোর জন্য ওকে ডলফিন টাইপে ট্রান্সফার করা হয়েছে। স্লিপ অ্যাডভাইজার আছে প্রতিটা বড় মানুষের, এক্সিকিউটিভদের, তারপরে প্লেয়ারদের, ক্লাবের। এগুলো আমাদের দেশে এখনো চালু হয় নাই, বাট চালু হবে ভেরি সুন আই বিলিভ। আপনার এটা আছে। ওকে করছে কি ওর কোচ, যেমন নেইমার আর মেসি, এরা ঘুমায় হচ্ছে আপনার 10 ঘন্টা বিয়ার টাইম। ওকে, পার্টিকুলার টাইমে ঘুমায় যায়, পার্টিকুলার টাইমে ওঠে। কিন্তু আপনার রোনাল্ডো ওর ক্ষেত্রে যেটা ঘটছে, ওর কোচ ওকে শার্প বানানোর জন্য করছে কি, ওকে 90 মিনিট ঘুমাইতে দেয়, 30 মিনিট জায়গায় রাখে, আবার 30 মিনিট ঘুমাইতে দেয়, 1.5 ঘন্টা ঘুমাইতে দেয়, আবার 30 মিনিট জায়গায় রাখে, ব্রেনের শার্পনেস বাড়ানোর জন্য। এই জন্য ও শার্প, খেয়াল করেন একটা জিনিস, ওর টোটাল স্লিপ টাইম 10 ঘন্টাই, কিন্তু ব্রেক দিয়ে দিয়ে এটাকে বলে পলিফেজিক স্লিপ। তারপরে আমাদের ওই যে বিখ্যাত পপ তারকা শাকিরা, উনি ঘুমান ব্যাঙের মতো পা দিয়ে। কেন? ওনার আইডিয়া হচ্ছে যে উনি অল্প অল্প প্রোটিন মিললেন সারাদিন, এই জন্য এনার্জি এত বেশি, এবং এই বয়সে বেশ তরুণ। হ্যাঁ, 48 বছর সামথিং, বাট শি ইজ তরুণ না শুধু, ওনার বডি কনফিগারেশন ইজ লাইক এ ইয়াং পারসন। কেন? কারণ হচ্ছে ওনার ঘুম এবং ইয়েটা, ওই খাবারটা প্রোটিন, উনি কার্বোহাইড্রেট খুব কম খান, শুধু উনি কার্বোহাইড্রেট রাতে একবার খান। যখন ঘুমাইতে যায় তখন উনি ক্যারামেল খায়, ক্যারামেল মুখে দিয়ে চাবাতে চাবাতে যখন ঘুমটা চলে আসে তখন দাঁত ব্রাশ করে ঘুমায় ওয়াশ করে। ইট ইজ স্যার, এটা উনি কিছুদিন আগে লন্ডনে একটা টিভিতে, সম্ভবত বিবিসি না কোনটাতে ইন্টারভিউ দিচ্ছিলেন, ওটা আছে নেটে, ওইটাতে উনি বলছেন নিজেই ওনার নিজের লাইফস্টাইল অ্যান্ড আদার থিংস। এবং এই জন্য উনি কেন ব্যাঙের মতো ঘুমায় এরকম পায় করে, কারণ তার ধারণা যে এই স্টেজে থাকলে তার ড্যান্সিং পারফরমেন্সটা ভালো হবে। কারোর কোনো মেন্টাল এক ধরনের আইডিয়া থাকে, উই ডু স্যালুট ইট, যার বাট শি ইজ পারফর্মিং দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও, কারেন্ট ওয়ার্ল্ডে। এই ঘুমের সমস্যার জন্য অনেক ফুটবলারের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। ওকে, আই ওয়ান্ট টু মেনশন আই ওয়ান্ট টু বার্ডেন ইউর মেমোরি রিগার্ডিং দিস থিংস। এবং ফুটবলাররা অনেকেই আপনার নাক ডাকায় ভোগে, কারণ তাদের বডির মাসেল মাস বেড়ে যায়, বেড়ে যায়, এবং ঘুমের শিডিউল মেনটেন করতে পারে না, কারণ তাদের ওয়ার্ক শিডিউল থাকে অনেক বেশি, তার ম্যাচ থাকে বিভিন্ন সময়, টাইমিং, এসব কারণে তারা ঘুমের সমস্যায় ভোগে। এবং ঘুমের সমস্যায় ভুগলেই তাদের শরীরে প্রবলেম হয়, পারফরমেন্স পুয়ার হয়ে যায়। এটা বিরাট স্টাডি আছে এখন। হ্যাঁ, ঘুমটা হচ্ছে মানুষের আইডিয়ালি দিতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে জেট ল্যাগ। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না মানুষ, তারপর যে জেট ল্যাগটা তৈরি হয়, এই জেট ল্যাগ কাভার করার জন্য স্লিপ স্পেশালিস্টরা কাজ করে। সৌদি বাচ্চা থেকে শুরু করে বড় বড় যারা, তাদের সবার স্লিপ অ্যাডভাইজার আছে। তারা প্লেনের মধ্যে কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ জেগে থাকবে, এই মিটিংয়ে যাওয়ার কয় মিনিট আগে সে ঘুম থেকে উঠতে হবে তাকে, এভরিথিং দে ডিজাইন দেয়ার ওয়ার্ক শিডিউল। কেন? ধরেন আপনি এখান থেকে আমেরিকা যাচ্ছেন, তাহলে আপনি ঘুমাই নেবেন ফার্স্ট হাফে, অর্থাৎ এখান থেকে যখন প্লেনে উঠবেন তখনই আপনি ঘুমাবেন। রেস্ট রাস্তাটা আপনি সজাগ থাকবেন, পৌঁছানোর 4 ঘন্টা আগে অন্তত আপনি ঘুম থেকে জেগে যাবেন, তাই আপনি সজাগ থাকতেছেন। ওইভাবে আপনি আমেরিকায় যে দিন রাত হচ্ছে তার সাথে অ্যাডজাস্ট করে আপনি ঘুমাবেন, তার অ্যাডজাস্ট করে আপনি খাবেন। তা না হইলে 10 থেকে 11 দিন লাগে এই জেট ল্যাগ কাটাইতে। আর যদি এই শিডিউলে যান তাইলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। স্লিপ সাইকেল, ডে নাইট সাইকেলের সাথে ওখানে র্যাপিড অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু আপনি লাস্ট হাফে যদি ঘুমান, দেখেন তখন হয়তো আমেরিকায় রাত আছে, আপনি ঘুমাইলেন, আপনার তো ঘুম হবে না, বা দিন আসছে আপনি ঘুম হবে না। সো আপনি কিন্তু আননেসেসারি তখন জেগে থাকলেন, আরো পরে বেশি সময় ধরে জেগে থাকলেন, আপনার শিডিউলটা অ্যাডজাস্ট হবে না। আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। এবং প্রেফারেবলি
ওইখানকার লোকাল কালচার, লোকাল ফুড অ্যাডজাস্ট করতে হয়। হুম। তো বেটার হয়, যে না হয় অনেকের ফুড ফ্যাক থাকে, হুম। তার নিজের ফুড সে নিয়ে যায়, ক্যারি করে। হুম। আপনি দেখবেন যত বড় বড় স্টেটসম্যানরা হুম। নিজেদের ফুড সাথে করে নিয়ে যায়। এই টোটাল বায়োলজি যদি আপনার মেনটেন করতে হয় সুস্থতার সাথে, হুম। তাহলে আপনাকে ঘুম 1 নাম্বার, হুম। 2 নম্বরে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস, 3 খাদ্যাভ্যাস এবং খাদ্য, হুম। 3 নম্বরে আপনার এক্সারসাইজ। কেন এক্সারসাইজ করতে হবে এইটা একটু আমি বলে আসি। আপনি চিন্তা করেন, আপনি যখন হান্টার গ্যাদারিং জেনারেশন ছিলেন, হুম। আপনাকে কত পরিশ্রম করতে হতো সারাদিন। প্রচুর। তারপরে আপনি যখন পরবর্তী জেনারেশন মিলিয়ন্স অফ ইয়ার্স আপনি পাস করছেন কিভাবে, হাজার হাজার বছর আপনি পার করছেন কিভাবে, পরিশ্রম করে, হুম। তাই না? রাইট। আপনার জিনে ওই জিনিসটা রয়ে গেছে, বুঝতে পারছেন? সফটওয়্যার ওটা ইনপুট দিয়ে আছে। জি, ইনপুট দেওয়া আছে। সো সারাদিনে যদি আপনি অন্তত 40 মিনিট এক্সারসাইজ না করেন, হুম। তাইলে তার কোনো আপনার ভালো লাগবে না। এক্সারসাইজ করার পরে আপনার কত ভালো লাগে দেখেন। হুম। কেন? রাইট। এক ধরনের এন্ডোরফিন রিলিজ হয় হুম। এক্সারসাইজ করলে। এটা আপনার ব্রেনকে সতেজ করে, আপনার ওই যে টক্সিনগুলো ওয়াশ আউট হয়, ফলে বডি এক ধরনের এনার্জি পায়, ফুরফুরা মেজাজ হয়ে যায়, সোজা কথা, Right. ফ্রেশ হয়ে যায় বডি হুম। অ্যান্ড মাইন্ড। আমি একটা কথা প্রায় বলতাম অনেক বছর ধরে, হুম। ফ্রম মাই মেডিকেল নলেজ, সেটা এখন হার্ভার্ডে ওরা একটা গবেষণাপত্র বের করছে। হুম। সেটা হলো আইসোমেট্রিক অ্যাক্টিভ এক্সারসাইজ। কেন? আমার যেটা ধারণা, বর্তমান যুগের মানুষ হুম। সেট মেনু এক্সারসাইজে যাইতে পারে না, সময় না। পায় না। সকালে উঠে দৌড়ে থাকে অফিসে, হুম। তারপরে আইসে এটা সেটা প্রোগ্রাম করে আর পারে না বিভিন্ন কাজটাঙ্গুরা। তাহলে তাকে কোন মিনিট কিসে যাইতে হবে? আপনি সকালে উঠলেন, হুম। উঠে আপনি 5 থেকে 10 মিনিট আপনি বাথরুমের মধ্যে আপনি ই করেন, অথবা বারান্দায় হাঁটাহাঁটি করেন, হুম। ঠিক আছে? এরপরে আপনি অফিস যাবেন, অফিস যাওয়ার সময় আপনি 5 মিনিট ওই যে সিঁড়ি দিয়ে নামবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, হুম। অফিসে যে সিঁড়ি দিয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে নামবেন, উঠলাম। ওকে? দুপুরে আপনি লাঞ্চে বসছেন, হুম। লাঞ্চের সময় 5 মিনিট, বেশি না, আপনি হাঁটাহাঁটি করেন। হুম। আর কোনো জায়গা না পান, অফিসের বারান্দায় পাচারি করেন। হুম। নাথিং রং ইট দ্যাট। অস্ট্রেলিয়াতে প্রচুর লোক আছে যারা হাসপাতালের ভিতরে দৌড়ায় হুম। লনে, আমি দেখছি ডাক্তাররা, নার্সরা। এটা কোনো দোষের কোনো বিষয় না, ইউ আর মেনটেনিং ইউর ফিজিক। হুম। এরপরে আপনি রাতে দুপুরে আপনি গোসল করতে গেছেন হুম। বা বিকেলে, তখন আপনি 10 মিনিট এক্সারসাইজ করেন, ওখানে হুম। ওয়াল পুশ আপ করেন, হুম। হ্যান্ড আপ ডাউন করেন, সাইড টু সাইড করেন, হুম। আপ অ্যান্ড ডাউন করেন, হুম। বসেন ওঠেন, হুম। দ্যাটস এনাফ। বডি ব্যান্ডিং করলো। করেন। হুম। রাতে আপনি ঘুমাইতে গেছেন, হুম। তো শবাসন করেন। হুম। শবাসনটা কি জিনিস? মরা যেভাবে পড়ে থাকে, মৃত ব্যক্তি যেভাবে পড়ে থাকে, অর্থাৎ 10 মিনিট আপনি ওইভাবে থাকেন, তাহলে দিনের আপনার যত চিন্তা ভাবনা যা কিছু আছে ক্লান্তি সব চলে যাবে। সব ওয়াশ আউট হয়ে যাবে। হুম। এবং আপনি যদি একটা মিউজিক দেন, হুম। যে মিউজিকটা আপনার পছন্দনীয়, তাইলে ব্রেনে যত স্প্লিট থট আসে, হুম। সেই থটটা ওয়াশ আউট হয়ে যাবে, বাই সাপ্রেসড হয়ে যাবে। তখন আপনার ঘুমের ইন্ডাকশনটা ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে আপনার যুক্তি কি? আমার যুক্তি খুব পরিষ্কার। আপনি দেখেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি 10 কাপ চা খাইলেন, হুম। প্রতি কাপ চাতে যদি 50 ক্যালোরি আসে, হুম। তাইলে এই 10 কাপে কতটুকু আসবে? 500 ক্যালোরি। 500 ক্যালোরি। হুম। আপনি যদি 5 মিনিট 10 মিনিট করে এক্সারসাইজ করে আপনি 100 ক্যালোরি করে লস করেন, সে হুম। তাহলে দিনের শেষে আপনার কতটুকু লস হলো? যদি আমি 10 বার এক্সারসাইজ করি তাহলে 500 ক্যালোরি। 500 ক্যালোরি। আচ্ছা, 500 ক্যালোরি 1000 ক্যালোরি লস হবে। 1000 আপনি যদি 100 ক্যালোরি লস হয়, হুম। তাইলে এই যে আইসোমেট্রিক এক্সারসাইজ, তারপরে আরেকটা প্যাটার্ন আছে। হুম। আপনি ধরেন এখান থেকে আপনি শর্ট ডিস্টেন্স আছেন, হাফ কিলো, আপনি হেঁটে যান, গাড়ি নিয়েন না। হুম। গাড়িটাকে বললে আপনার পিছনে আসতে, হুম। ওই সেন্টারে যেটা আমি করি মাঝে মাঝে। এটা হুম। আমি কিন্তু এমনি এক্সারসাইজ করি না, হুম। আই ডু আইসোমেট্রিক অ্যাক্টিভ এক্সারসাইজ বলে এটাকে। হুম। এটা করি আমি। এবং তারা দেখেন কাজ হচ্ছে। এই কনসেপশনটা আমি প্রথম দেখি মেলবোর্নে। স্কুলের বাচ্চাদের, ছোট ছোট বাচ্চা, হুম। এদেরকে স্কুল থেকে 1 কিলো দূরে নামায় দেয়। হুম। কিডস, তারা হেঁটে স্কুলে যায়, ওইখান থেকে গিয়ে আবার ওই পার্টিকুলার জায়গায় হেঁটে বের হয়, হুম। ওইখান থেকে তুলে নেয়। তাদের বাসার রুটিনের মধ্যে একটা হচ্ছে গার্ডেনিং, হুম। একটা হচ্ছে মাকে সাহায্য করা কাজে, তাহলে তার ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, তার বায়োলজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। হুম। আপনার একবার যদি হাউস হোল্ড করেন, আপনি বাসায় কাপড় কাচা এবং অন্যান্য কাজগুলো যদি নিজেরটা করে, তাহলে 300 থেকে 400 ক্যালোরি লস হয়, টোটাল এক্সারসাইজ হয়, হুম। আপনার পয়সাও বাঁচে, আপনার শরীরও ভালো থাকবে। একেবারে। এটাকে বলে আইসোমেট্রিক এক্সারসাইজ। আপনার ঘরটা আপনি কুড়ান না কেন? বাইরে তো নিজেরটা নিজে কুড়ায়। হুম। আপনার কি সমস্যা? আমাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে স্নবিশনেস বেশি। এই জন্য দেখবেন আমাদের দেশের, সরি টু সে, ভদ্রমহিলারা বিয়ের পর সব মোটা হয়ে যায়। কেন মোটা হয়?
বিয়ের পর তারা কাজ কাম ছেড়ে দেয়, ওই যে বলে না আগে কাজের চলে মানুষ দাসী থাকে। বান্দিস পিছে সখী না। হ্যাঁ, কে কয়জন কাজের লোক রাখতে পারলো, এটা এটা একটা- স্ট্যাটাস সিম্বল। Status. ফলে হয় কি, তারা অলস হয়ে যায়। হুম। ধরেন আমার মা হুম। 84 বছর বয়সে নিজের রান্না নিজে করে মারা গেছে, নিজের কাজটা নিজে করতো। আগের কালের যে মহিলারা আপনি দেখবেন হুম। তারা কত বেশি দিন বাঁচছে, আর এখন এর ফলে কি হয় দেখেন, হুম। একটা যন্ত্র যখন কাজ না করে তখন কি হয়, জং ধরে যাবে না, একবারে। আপনার বায়োলজিক্যাল রাস্ট পড়ে যাচ্ছে আপনার বডিতে, হুম, বুঝতে পারছেন? হুম, হুম, আপনি কি এটা জানেন যে মানুষ যদি অলস বসে থাকে তাহলে হাড্ডি গুড্ডি ক্ষয় হয়, হুম। অস্টিওপোরোসিস বলে এটাকে, Osteoporosis হয়। সব কিছু লুজ হতে থাকে, হুম, ডিজিউজ অ্যাট্রফি বলে এটাকে, একদম। বুঝতে পারছেন? একদিকে তো খায় বেশি, হুম। খেয়ে ফ্যাট বানায়, হুম। আর এদিকে হচ্ছে ফ্লাবি কাজের ক্ষমতাও কমে যায়। আপনি যদি মোটা হয়ে যান তার কাজের ক্ষমতা কমে কেন? কারণ হলো প্রতিটা অর্গান এটার সংকোচন প্রসারণ হয়, অ্যাক্টিভিটি আছে। হুম, হুম, যখন একটা মানুষ মোটা হয়ে যায়, হুম। ওই যে অর্গানগুলার অ্যারাউন্ডেও, হার্টের অ্যারাউন্ডে ফ্যাট জমতেছে, হুম। লিভার অ্যারাউন্ডে ফ্যাট জমতেছে, লিভারের ভিতরে ফ্যাট জমতেছে, কিডনির ভিতরে ফ্যাট জমতেছে, মাসেলের ভিতরে ফ্যাট জমতেছে। তাহলে আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন না তো। একটা সুতা স্ট্রেট টানলে যেমন ওটা স্ট্রেংথ নেবে, আপনি ওর ভিতরে যদি আপনি একটা কিছু দিয়ে দেন তাহলে স্ট্রেংথ তো নেবে না সে, মাসেলের ভিতরে ফ্যাট জমে যায়, ফলে ফ্লাবি হয়ে যায় বডি, ওয়ার্ক পারফরমেন্স কমে যায়, হুম। মেটাবলিক পারফরমেন্স কমে যায়, হুম। সবকিছু কমে যায়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, যত ধরনের অসুখ। লটস অফ প্রবলেম। হুম। এটা মিলিয়নস অফ প্রবলেম আমি বলি, ইট ইজ এ প্রবলেম, মানে পাওয়ার হাউস অফ প্রবলেম। আমি একটু আরেকটু অন্য বিষয়ে যেতে চাই, আমরা যেহেতু ঘুমের মধ্যেই না, আছি। না, আমি যে কথা এটা হ্যাঁ। বললাম, হুম। এই ঘুমের নাক ডাকার 1 নম্বর কারণ হচ্ছে এই ওবেসিটি। Obesity. এবং বর্তমান পৃথিবী 2টা সমস্যায় ভুগতেছে ম্যাসিভ। একটা হলো স্লিপ ডেপ্রাইভড, ঘুমের প্রবলেম, এটা মহামারী চলতেছে, হুম। আর চলতেছে কি Obesity. ওবেসিটি প্যান্ডেমিক, এবং 2টা আবার ইন্টার রিলেটেড, ইন্টারউইন। একটার সাথে আরেকটা খুব জি, ভালো এবং সম্পর্ক। ক্যান্সার স্লিপের সাথে ইন্টারউইন, ক্যান্সার এটা স্লিপের সাথে একদম ইন্টারউইন। হুম। ক্যান্সার যাদের হয় তাদের ঘুম হয় না ভালো। কেন ঘুম হয় না? তারা টেনশনে থাকে, তাদের মৃত্যু ভয়, হুম। সোশ্যাল লস, জব লস, অনেক ধরনের টেনশন হয়। আবার টেনশনের জন্য ক্যান্সার হয়, ঘুম লসের জন্য টেনশন। কেন? যখন আপনার ঘুম হবে না 6 ঘন্টার কম, আপনি যদি 1 মাস যদি আপনি 6 ঘন্টার কম ঘুমান, 4 থেকে 5 ঘন্টা ঘুমান, তাহলে 40% আপনার এনকে সেল কমে যায়। ক্যান্সার হয় কেন? বডিতে ক্যান্সার প্রমোটিং জিন আছে হুম। আর ক্যান্সার সাপ্রেসিং জিন আছে। এই 2টার মধ্যে ব্যালেন্সটাই হলো ক্যান্সার। যদি ক্যান্সার প্রমোটিং জিন প্রমোট করে যায়, সাপ্রেসিং জিন কমে যায়, তখন এখন যদি আপনার ঘুম ঠিক মতো না হয়, তাই ক্যান্সার প্রমোটিং জিনের পরিমাণ বেড়ে যায়, সাপ্রেসিং জিনের পরিমাণ কমে যায়। আর ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এক ধরনের সেল আছে, এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, হুম। যাকে বলা হয় পুলিশম্যান অফ দ্য বডি, সিক্রেট সার্ভিস এজেন্ট অফ দ্য বডি। হুম। ক্যান্সার সেল যখন বাড়তে থাকে, ও যায় ফার্স্ট অ্যাটাক করে ওখানে, হুম, হুম, হি ইজ দ্য কমান্ডো হুম। টু প্রিভেন্ট ইয়োর ক্যান্সার সেলস। এখন এই কমান্ডোই তৈরি হচ্ছে না, কমান্ডো ম্যাচিউর হচ্ছে না, আপনি ঘুমাইছেন না কারেক্টলি, না, তাহলে কি হবে? ক্যান্সার সেল। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য ডিজিজ অফ মডার্নিটি, তাই না? আধুনিকতার অভিশাপ, রাইট। লাইটের অভিশাপ। কিরকম? আপনি যখন ঘুম হবে না তখন বডির অ্যাড্রিনালিন, স্টেরয়েড এগুলো বাড়ে বডির। এখন যখনই স্টেরয়েড বাড়লো, কর্টিসল বাড়ে, কর্টিসল বাড়লে গ্লুকোজ বাড়বে, গ্লুকোজ বাড়লে গ্লুকোজকে চেক দেওয়ার জন্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বিটা সেল আছে প্যানক্রিয়াসের, ওখান থেকে ইনসুলিন হ্রাস করবে। কারণ বডি সবসময় তার ব্যালেন্স মেনটেন করতে হয়, মিলিও ইন্টেরিয়র বলে, হোমিওস্টেসিস, দ্যাট শুড বি মেনটেন পারফেক্টলি বাই দ্য বডি। এখন কি হচ্ছে, ইনসুলিন বেশি পরিমাণে সিক্রেট হচ্ছে। এখন এটা একটা ইনসুলিন পাম্প, একটা সেল যখন বারবার কাজ করে ও ফ্যাটিক হয়ে যায়, এক পর্যায়ে যায় ও মারা যায়। এইটাই হলো টাইপ 2 ডায়াবেটিস। বাংলাদেশে মাত্র 4.5 কোটি লোক এই টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত। জি, এর কারণে এটা। এখন আপনি আসেন হার্টে কিভাবে এফেক্ট করে? ঘুমের অভাব। ঘুম যদি আপনার ভালো না হয় তাহলে প্রেশার বাড়ায় রাখতে হয়, ব্রেনে অক্সিজেন কম যায়, স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে তাদের ব্রেন অক্সিজেন, কারণ ব্রেন হচ্ছে বডির কমান্ড সেন্টার, ওয়ার এর কমান্ড সেন্টার হচ্ছে, আপনি যে চলতেছেন ফিরতেছেন, এই বায়োলজিক্যাল ওয়ার এর মেইন কমান্ড সেন্টার হচ্ছে আমাদের ব্রেন। ওকে, রাইট। বডি কি করবে? যে কোনো মূল্যে তার কমান্ড সেন্টারের সাপ্লাই লাইন ঠিক রাখবে, অক্সিজেন ঠিক রাখবে, মেটাবোলাইট ঠিক রাখবে, অন্য জায়গায় দিক বা না দিক, ওর সাপ্লাই নার্ভ সেন্টার ওর দিতেই হবে, ওর অবশ্যই। দ্যাট ইজ দ্য বডির মেকানিজম এইভাবে তৈরি করা। এখন আপনি যখন নাক ডাকেন বা আপনি কম সময় ঘুমান, অক্সিজেন কম যায়, তখন কি হয়? হার্ট বেশি পরিমাণ পাম্প করতে হয়,
সমান পরিমাণ অক্সিজেন দেওয়ার জন্য ও জোরে জোরে পাম্প করে, তাড়াতাড়ি পাম্প করে, তাহলে ও তো নিজে রেস্ট পায় না, না ওর খাবারের ডিমান্ড বেড়ে যায়। হার্টেরও তো ডিমান্ড আছে কাজ করার জন্য, অবশ্যই বডির যত অর্গান কাজ করবে। এবার আপনি বসে থাকলেও চিন্তা করলেও ব্রেনের সাপ্লাই ঠিক থাকতে হবে, কারণ তখনও তার কনজিউমশন হচ্ছে, অক্সিজেন কনজাম্পশন হচ্ছে, কনজাম্পশন হচ্ছে। হুম। আপনার হার্ট বেশি পরিমাণে কাজ করছে, ফলে হার্ট রেস্ট পাচ্ছে না, ওই রিপেয়ার করবে যে হার্টের তো সেল রিপেয়ার করতে হবে, হুম, হার্টের তো মাইটোকন্ড্রিয়া রিপেয়ার আছে, হার্টেরও তো ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে, হুম। এটা তো হচ্ছে না। না এই জন্যই আপনার ব্লাড সাপ্লাই লাগছে বেশি, হার্টে ইস্কেমিয়া হয়ে ড্যামেজ হচ্ছে, অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক, হুম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, আপনার হার্ট জোরে জোরে পাম্প করতেছে, আপনার হার্ট রেট বেড়ে যাচ্ছে, তাই না? অ্যাট্রিয়াল ফ্লাটার, ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এগুলো হচ্ছে ডিজিজ হচ্ছে, এখানে এই বলা হয় কারণে যাতে- হার্ট ডিজিজ হচ্ছে আপনার। হুম, এবং এই যে বারবার বেশি প্রেসার দিতে হচ্ছে কেন? সমান পরিমাণ অক্সিজেন যদি আপনার দ্রুত পৌঁছাইতে হয় ওখানে, হুম, প্রেসার বেশি দিতে হবে, বুঝেন? অক্সিজেন, কারণ অক্সিজেন আছে কম, তাহলে বেশি প্রেসার দিয়ে ঢুকাইতে হবে না, অবশ্যই তাহলে ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে। হুম, এই প্রেসার, এইটাই হলো ব্লাড প্রেসার, এইটাই হাইপারটেনশন। আচ্ছা, গট ইট? got it. সো এভরিথিং লিঙ্কড, ইন্টারওভেন, ফেব্রিকেটেড, আর্কিটেকচার উইথ স্লিপ। বডির যত মেকানিজম আছে, বডির সবকিছু ঘুমের সাথে সম্পর্কিত। এখন ঘুমের সময় ইয়ে হয় কিভাবে, অ্যাক্সিডেন্ট হয় কেন ঘুমের মধ্যে? আর ঘুমের সময় কিন্তু সবকিছু ম্যাচিউর হয়, তো তা আপনার যদি স্পার্ম ম্যাচিউর হতে না পারে তাহলে কি হবে? বাচ্চা হয় না, হুম, এই জন্য বাচ্চা কম হয়, বন্ধাত্ব। বন্ধাত্ব হয়। হুম। আপনার ঘুমের একটা 30 বছরের লোক, তার যদি ঘুম 6 ঘন্টার কম হয় 3 মাস, হুম, তাহলে তার এস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল, মহিলা বা পুরুষ হোক, imbalance। 50 বছরের মানুষের মতো কমে যায়। হুম, তাইলে আপনি কত বছর আপনার বয়স কমে বেড়ে গেল? 20 বছর। হুম, ওকে, একদম। এখন ঘুমের অভাবে কিভাবে আপনার অ্যাক্সিডেন্ট হয়? দ্যাট ইজ $1 million কোশ্চেন। হুম, কিভাবে হয়? প্লেন অ্যান্ড সিম্পল। আপনি দেখবেন যাদের স্লিপ অ্যাপনিয়া থাকে হুম। বা যাদের ঘুম থাকে না, তাদের হঠাৎ করে ঘুম আসে, হুম। এটা বলা হয় মাইক্রো স্লিপ মাইক্রো স্লিপ। অথবা ডোজিং। হুম, ডোজিং এর সময় কি হয়? তাদের যে রিফ্লেক্স, মানুষের একটা রিফ্লেক্স আছে, অর্থাৎ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, হুম। আপনি কথা বলার পর পরে আমি কয় সেকেন্ড পরে রেসপন্স করব, 1 to 2 সেকেন্ড নর্মাল রিফ্লেক্স। হুম, অনেকের দেখবেন এটা 15-20 সেকেন্ড 30 সেকেন্ড হয়ে যায়। কি তাদের সমস্যাটা কি? তাদের ব্রেন ফগিং হয়ে গেছে ইয়ের অভাবে, স্লিপের অভাবে। হুম, ব্রেন ঘোলাটে হয়ে যায়, ফগিং হয়ে যায়, হুম, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। তাহলে কি হচ্ছে? আপনার একটা গাড়ি উল্টা দিক দিয়ে আসতেছে, হুম, ও গাড়িটা সরাইতে হবে, তো হুম, ও সরাইতে পারে না, সরাইতে হবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। ওই স্টিয়ারিং হাত দেয়, ঘুরায় 15 থেকে 20 সেকেন্ডের পরে, ফলে অ্যাক্সিডেন্টটা ঘটে যায় মাইক্রো স্লিপিং এর কারণে। মাইক্রোস্লিপের কারণে। Right. সেকেন্ড হচ্ছে, গুরুত্বপূর্ণ হচ্ছে, মাইক্রোস্লিপ যাদের আসে, দেখেন ইরেজিস্টেবল স্লিপ, কিন্তু এটা কিন্তু আপনার মন থেকে আপনি আনতেছেন না, না। অটোমেটিক এসেছে। ডোজিং করে না, হুম, এরকম বসে বসে ঘুমায়, হুম, এইটাই মাইক্রোস্লিপ। আপনার স্টিয়ারিং এ হাত আছে, যখনই আপনি ডোজিং এ গেলেন, হাত খুলে যাচ্ছে, কিন্তু হাইপোটোনিয়া হয়ে যাচ্ছে, তো হাত লুজ হয়ে যায়, হুম, হুম, লুজ হয়ে গেলে স্টিয়ারিংটা ছুটে যায় হাত থেকে। যে মুহূর্তে তার সম্বিত ফিরে আসে, জেগে যায় সে, হুম। এই স্টিয়ারিংটা তাড়াতাড়ি ধরতে ধরতে যায়, যায়। তখন কি হয়? গাড়ি একদিকে স্কিড করে যায়, হুম, রাস্তার বাইরে পড়ে যায়। দ্যাটস ওয়াই এটাতে অ্যাক্সিডেন্ট হয়, মেশিনারি অ্যাক্সিডেন্ট, ইভেন প্লেন চালানোর অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউকে, ইউএসএ, আমি রিসেন্টলি বছর 3-4 আগে আমার বন্ধু বিআরটি এর চেয়ারম্যান ছিল, হুম, তখন ওকে বইলা ওই ঢুকাইছি আমি, স্লিপ অ্যাপনিয়া থাকলে সে গাড়ি চালাতে পারবে না। স্লিপ অ্যাপনিয়া কারেকশন করে অস্ট্রেলিয়াতে, হুম। আপনার যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তাইলে আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। লাইসেন্স ক্যান্সেল হয়, আপনি আবার স্লিপ অ্যাপনিয়া কারেকশন করে তারপর আপনি গাড়ি চালাতে তারপর পারবেন। আবার আর পরীক্ষা দিয়ে, পরীক্ষা দিয়ে আগে মেডিকেল টেস্ট দিতে হবে আপনাকে। হুম। আমাদের দেশের মতো তো না, ওদের না। রেগুলার মেডিকেল টেস্ট হয় ড্রাইভারদের, হ্যাঁ, যারা আমাদের প্রফেশনাল দেশে ড্রাইভার। আমাদের দেশে তো মেডিকেল টেস্ট হয়ই না। সো স্লিপ অ্যাপনিয়া এদেরকে পাইলট তো অ্যালাউই করা হয় না। না। আর মেশিনারি অ্যাক্সিডেন্ট ঘটে, চেরনোবিল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হুম, তারপরে জাপানে যে ফুকুশিমা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অল ফর স্লিপ অ্যাপনিয়া, তা জানেন? রাইট। 2 জায়গায় ঘুমায় পড়ছিল মেশিনের উপরে, ফলে বিরাট ডিজাস্টার করে গেছে। একেবারে। হ্যাঁ, বিগ হিস্ট্রি। এর মধ্যে রাশিয়াতে একটা প্লেন পড়ছিল, হুম। এয়ারলাইন্সের, আরে দুবাই, ওদের কি এমিরেটসের, হুম, ওই একই কাহিনী। পাইলট মাইক্রো স্লিপে গেছে, কিন্তু মাইলট ওইবার মেডিকেল টেস্ট সে করে নাই, বাট শি হাজ রান দা ইয়ে। কাজেই ঘুম হচ্ছে সবকিছুর মানে মাদার অফ অল মেডিসিন, অল মেডিসিন। and lack of sleep or less sleep
ইজ দ্য ফাদার অফ অল ডিজিজেস। আমি যদি বলি যে ঘুম কি শুধু মানুষ বা প্রাণীদের জন্য নাকি প্রকৃতির জন্য অন্যান্য জীবেরও কোনো না কোনো ভাবে বিশ্রাম নেয়? গাছপালার কি সত্যি ঘুম আছে? জি। আর জি, প্রকৃতিতে ঘুমের এই রহস্যময় প্রক্রিয়াটা কতটা বিস্ময়কর? আপনার ঘুমই হচ্ছে জীবন আসলে। হুম ঘুম সবচেয়ে, প্রতিটা প্রাণী ঘুমায়। আপনি দেখবেন মাছ যে ঘুমায় এটাকে বলে লগিং। কি করে? ছায়ার নিচে এসে থাকে, এরকম কাঠের গুঁড়ির মতো পড়ে থাকে, হুম। ওদের ঘুমায় তখন। আচ্ছা। হ্যাঁ, এবং মাছের ঘুমের সময় চোখ বাইরের দিকে থাকে হাফ। হুম কেন? অন্য প্রাণী অ্যাটাক না করে। হুম। চোখ জেগে থাকে, ব্রেন ঘুমায়। হুম আপনার তিমি, ডলফিন, পরিযায়ী পাখি, অ্যামিবা থেকে শুরু করে প্রতিটা প্রাণী ঘুমায়। সমুদ্রের প্রাণী ঘুমায় কিভাবে? রোদের মধ্যে। কোশ্চেন না? অবশ্যই। এরা ঘুমায় তখন এরা ডিপে চলে যায়, হুম। লাইট থেকে দূরে চলে ডিপে চলে যায় প্রাণীরা, হুম এবং কোনো পাথরের খাজ বা গাছের নিচে এইসব জায়গায় চলে আসে। কেন আসে? ঘুমানোর জন্য আসে, রেস্ট নিতে আসে। আপনার হাতি, ঘোড়া এরা দাঁড়ায় ঘুমায়। কেন? ঘুমের অন্যতম কাজ হলো প্রোটেকশন। আপনার এই যেন দ্রুত রেসপন্স করতে পারে, এই জন্য ওরা দাঁড়ায় ঘুমায়। কেউ যদি আক্রমণ করে যাতে জি। দ্রুত রেসপন্স করে। আপনার কোয়ালা 22 ঘন্টা ঘুমায়। হুম। গাছ রাতে ঘুমায়, দিনে কাজ করে। রাতে দেখেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে এই ধরে আর অক্সিজেন ছেড়ে দেয়, আর দিনে সে অক্সিজেন কনজাম্পশন করে। রাইট। ওকে, আপনার সালোক সংশ্লেষণ করে সে। হুম প্রতিটা প্রাণী দিনে অ্যাক্টিভ থাকে, রাতে ঘুমায়। ওকে, একদম। এখন গাছ শুধু, এখন যেটা বলে গাছ শুধু ঘুমায় তা না। হুম ঘুম বলতে যে আপনি যদি বুঝেন যে একদম বিছানায়, আমরাও তো বিছানায় শুয়ে ঘুমাইতাম না। বিছানায় শুয়ে ঘুমাই আমরা 300-400 বছর আগের থেকে। হুম। এর আগে আমরা কি করতাম? এর আগে মাটির উপর ঘুমায় থাকতেন, গাছের উপর ঘুমাইতেন, যেখানে রাত গুহার সেখানে মধ্যে কাত। গুহার মধ্যে ঘুমাইতেন। এই জন্য মানুষ হুম। যে কোনো জায়গায় ঘুমাইতে পারে। এক রিক্সাওয়ালা একদিন ঘুমাচ্ছে রিক্সার উপর বৈশা ওই হ্যাঁ ধানমন্ডি লেকে। হ্যাঁ। আমাদের এক বন্ধু তার জিজ্ঞেস করে, এই মিয়া তুমি এখানে ঘুমাচ্ছ কেন? হুম তুমি রিক্সা চালালে তো 2টা পয়সা ইনকাম করতে পারো। হুম। কয় স্যার পয়সা ইনকাম করে কি করবো? বলে যে পয়সা ইনকাম করে তুমি ভালো খাবার দাবার খাবা, হুম। ফ্যামিলি চালাবা। হুম। কয়, স্যার এটা করে কি করবো? হুম। কয় রাতে ভালো ঘুমাবা। হুম। কয় স্যার আমরা আর এমনি তো ভালো ঘুম হচ্ছে, হুম। তো আমার এত পরিশ্রম করার দরকার কি? হ্যাঁ, এক্সট্রা Interesting. পরিশ্রম। অর্থাৎ ঘুমটাই হচ্ছে মানুষের আসল জিনিস। হুম। এখন ঘুমের আবার টাইপ আছে, হুম। এটা বলতে পারেন। যেমন আপনার সাপ যেটা ঘুমায় সেটাকে বলে ব্রুমেশন। কেঁচো ঘুমায় এটাকে বলে এস্টিভেশন। হুম। ওকে, ব্যাং স্পেশাল যে স্লিপে যায় এটাকে বলে হাইবারনেশন। আচ্ছা। আপনার ভল্লুক এক নাগারে 7 মাস ঘুমায়, এটাকে বলে টর্পর। এবং ভল্লুকের আরেকটা পিকুলারিটি হচ্ছে ওই সময় তার রেচন প্রক্রিয়াও চলে না, পায়খানা প্রস্রাব কিছুই করে না, সে বডির মধ্যে রিসাইক্লিং হয়, ওটা আচ্ছা, খুব ইন্টারেস্টিং। কন্টিনিউয়াস ঘুমায় থাকে ভল্লুক। হুম। এই জন্য বেশি ঘুমাইলে বলে না ভল্লুকের মধ্যে ঘুমাইতেছে। হুম। ঘুমের টাইপটা আলাদা হইতে পারে, কিন্তু প্রতিটা প্রাণী, প্রতিটা যার জীবন আছে, ইভেন রিসেন্টলি হেডলেস জেলিফিশ হুম। সে উপরে গবেষণা করছে আমেরিকানরা, যাদের মাথা নাই, ব্রেন নাই। জেলিফিশ কিন্তু 2 রকম হয়, কারোর ব্রেন আছে, কারোর ব্রেন নাই, এটা আদিম প্রাণী। তো হুম। সেই জেলিফিশও সানলাইটের সময় জেগে ওঠে আর রাতের বেলা ঘুমায়, আলো যখন পায় না তখন ঘুমায়। একেবারে খুব ইন্টারেস্টিং বিষয়। সো হ্যাঁ। আপনার প্রতিটা প্রাণীর জন্য ঘুম হচ্ছে তার জীবন, অর্থাৎ না ঘুমাইলে জীবন থাকবে না, স্টেট কার্ড। হুম। আচ্ছা, এই জন্য একটা মানুষ যদি না ঘুমায় 11 দিনের বেশি বাঁচতে পারবে না। র্যান্ডি গার্ডনার নামে একজন ইয়াং ছেলে, সে এটা একটাই করছিল, এবং এইটা সে 4 দিন পরে সে পাগল হয়ে যায়। এরপরে গিনেস বুক অফ রেকর্ডস অথরিটি নিষিদ্ধ করে দেয় যে ঘুম না হওয়ার কোনো ওয়ার্ল্ড রেকর্ড করা যাবে না, কারণ এটা করতে গেলে মানুষ মারা যাবে, পাগল হয়ে যাবে। সো কোনো হার্মফুল জিনিস তো তারা অ্যালাউ করবে না, না, কাজেই তারা এটা নিষেধ করে দিচ্ছে। একেবারে। কাজেই ঘুম না হওয়ার প্র্যাকটিস যেন কেউ না করে। জি, এটা খুবই চমৎকার একটি তথ্য। এবং আমরা ঘুম নিয়ে আরো কথা বলবো। ডায়াবেটিস কি ঘুম নষ্ট করে, নাকি খারাপ ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়? খারাপ ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়, আবার ডায়াবেটিস ইটসেলফ নষ্ট করে। আমাদের ডায়াবেটিসের অন্যতম কারণ হচ্ছে আপনার ঘুমের সমস্যা। হুম। ওকে, Right. একটা হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ নেচারে যা ছিল, হুম। নেচারে আপনি যেভাবে ছিলেন, হুম। আপনি সেখান থেকে যখনই বিচ্যুতি ঘটাবেন, এক্সারসাইজ করবেন না, আপনি
খাবার নেবেন, জাঙ্ক ফুড, সুগার, যেগুলো নতুন আসছে, যেগুলো আপনার বডিকে হার্ম করে, এবং আপনি ঘুমাবেন না, তাতে আপনার ডায়াবেটিস হবেই, অবশ্যই ক্যান্সার হবে, ব্লাড প্রেশার হবে, এভরিথিং হবে, আপনি মোটা হয়ে যাবেন লাইক দিস। আর একটা হার্মফুল জিনিস হচ্ছে ঘুমের জন্য এই লাইট, ব্লু লাইট, এটা ওই সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াসকে সবসময় অ্যাক্টিভ রাখে, ব্রেনকে হাইপার অ্যাক্টিভ রাখে। ফলে হয় কি, ঘুম আসে না। ঘুমটা কি? ঘুমটা হচ্ছে ব্যালেন্স বিটুইন ঘুম আনার জন্য যে হরমোনগুলো এইটা বা নিউরোট্রান্সমিটার যেগুলো রিলিজ হয় এইটা, ভার্সাস যেগুলো মানুষকে জাগায় রাখে, এর মধ্যে ব্যালেন্সটাই হচ্ছে ঘুম। এখন আপনি যখন টেনশন করেন তখন ওই স্ট্রেস হরমোনগুলো বেড়ে থাকে, ফলে ঘুম হয় না। ওই যে ঘুম আনানোর জন্য যে মেলাটোনিন, আদার হরমোন রিলিজ হয়, সে ওইটাকে সাপ্রেস করতে পারে না, ওভারওয়েলম করতে পারে না, ওভার পাওয়ার করতে পারে না, ফলে আপনার ঘুমটা আসে না। এই ব্যালেন্সটা আনতে হবে। ঘুম সাংঘাতিকভাবে নষ্ট করে দিস ফোনস। হচ্ছে আমাদের ঘুম নষ্টের অন্যতম নিয়ামক বলতে পারি এক্স্যাক্টলি। আমরা। এই মোবাইল ফোন তো এক সময় প্রথম করছিল রাশিয়ানরা, অল্টো নাম ছিল, 4.3 কেজি ওজন ছিল। রাশিয়ার অলতাই পাহাড়, এই পাহাড়ের নাম অনুযায়ী নাম দিয়েছিল অল্টো। ওরা টেকনোলজি কখনোই এটা বাইরে দেয় নাই। জার্মানি এটা চুরি করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। তখন হামবুর্গ আর বার্লিনের মধ্যে যে ট্রেন চলতো, এখানে অভিজাত যাত্রীদের হাতে দিয়ে দিত। এরপরে 67-এ ফিনল্যান্ডে এটাকে মডিফাই হয়, এবং 73-তে মার্টিন কুপার এটা আবিষ্কার করে। 82-তে এই বাটন ফোন থেকে টাচ ফোন আসে আমেরিকাতেই, আর 90-তে জাপানে আপনার ইন্টারনেট আবিষ্কার হয়। এটা হলো শর্ট হিস্ট্রি। বাট হোয়াট ইজ ইন্টারেস্টিং, মার্টিন কুপার যখন এটা আবিষ্কার করে বেল ল্যাবরেটরিতে, আমেরিকার শিকাগোতে সম্ভবত, সে বলছে, একটা কমেন্ট করছিল যে দিস মোবাইল ফোন উইল বি মোর হার্মফুল দ্যান এ ক্যালানশিকভ রাইফেল। আপনি দেখেন, একটা রাইফেল আপনি গুলি না করলে আপনার ক্ষতি হচ্ছে না, মানুষ না মারলে ক্ষতি হচ্ছে না, কিন্তু প্রতি মোমেন্টে এই মোবাইল ফোন আপনাকে এডিকশন করছে। এটাকে বলে ডিজিটাল এডিকশন, ডিজিটাল কোকেইন। এটার এডিকশন এত বেশি যেটা কোকেনের চেয়েও মারাত্মক একেবারে। ওকে, কেন? কোকেইনে যে ডোপামিন রিলিজ হয়, মোবাইলে তার চেয়ে বেশি ডোপামিন রিলিজ হয়। এই জন্য আপনি দেখবেন, আমার নিজের মেয়ে, সে আমার সাথে কমিউনিকেট করে, ফোন করে না, ফোন করে কথা বলবে না, ফোনের মধ্যে লিখে দিবে। হোয়াট ইজ দ্যাট সাইকোলজি বিহাইন্ড? আপনি দেখবেন এক জায়গায় অনেকজন বসে আছে, একজনের সাথে কমিউনিকেট করছে বাই ফোন, বাই মেসেজ। কেন? রূপালী পর্দায় একজনকে ভালো লাগে কেন? এটাকে বলে গ্লো এফেক্ট। ডোপামিন রিলিজ হয় যখনই ওই লাইটের গ্লোটা আসে, ব্লু লাইট, দ্যাট কজেস সাম সর্ট অফ গ্র্যাটিফিকেশন ইনসাইড ইউর মাইন্ড। ফলে ওই দিকে ধাবিত হয়। ও বাবার সাথে, মার সাথে, বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলবে কি, ও মেসেজ দেয়, চ্যাটিং ভালো লাগে এই জন্য। এবং এই জন্য ওই নেটে যা কিছু দেখে ওইদিকে অ্যাডিক্টেড হয়ে যায়। নেটে একজনের চেহারা অনেক সুন্দর লাগে দেখতে, এই কারণে। আর সামনে যা দেখবেন যে অত ভালো লাগতেছে না। বাট যখন আপনি নেটে দেখবেন, এটাকে বলে ডিজিটাল কোকেইন। হোল সোসাইটি ইজ অ্যাডিক্টেড ডিজিটাল কোকেইন। বাংলাদেশে এখন পৃথিবীতে 8 বিলিয়ন মোবাইল ব্যবহার। আপনার বাংলাদেশের লোক আছে 18 কোটি ধরেন, মোবাইল আছে 17 কোটি সামথিং। আপনার এর মধ্যে 15 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে, 12 কোটি লোক ফেসবুক ব্যবহার করে। সো এর মাতৃকতাটা আপনাকে বুঝতে হবে, টোটাল ডাইমেনশনটা সোসাইটিতে কিভাবে এটা কি করছে। এটা মোবাইল রেডিয়েশন আছে, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। কিন্তু এটা ঘুম নষ্ট করে, মারাত্মকভাবে ঘুম নষ্ট করে, এবং এটা ক্যান্সারও তৈরি করে। এবং ঘুম নষ্টের বাহক হচ্ছে এর মধ্যে ইসরায়েলি এবং সুইডিশ স্টাডি হয়েছে, রাশিয়ান স্টাডিও আছে। এটা এই সব জায়গায় ক্যান্সার তৈরি করে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ডে যেখানে মোবাইল ধরে রাখি আমরা, আবার পকেটে রাখলে টেস্টিসে ক্যান্সার হয়, ব্রেনে পর্যন্ত ক্যান্সার হয় এটা থেকে, মোবাইল থেকে। এটার উপরে একটা বিগ স্টাডি হয়েছে রিসেন্টলি। আপনার এটা তো ইনকাস জিনিস না, এই জন্য এটাকে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। হ্যাঁ, ব্যবহার করতে হবে, বর্তমান যুগে এটার প্রয়োজন আছে। ইন্টারনেট, মোবাইল, কমিউনিকেশন, এআই, মেশিন লার্নিং, এভরিথিং দরকার আছে আমাদের লাইফে। কিন্তু প্রতিটা টেকনোলজিকে আপনার বায়ো অ্যাডজাস্টেবল করে ব্যবহার করতে হবে। হুইচ আই অলওয়েজ প্রিজ, যে আমরা টেকনোলজি ব্যবহার করব, বাট টেকনোলজিকে ব্যবহার করব জুডিশিয়াসলি, ভালো কাজে, ভালোভাবে। অনেক সময় ভালো কাজে ব্যবহার করি কিন্তু ভালোভাবে ব্যবহার করি না, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এবারে যে প্রশ্নটি করব, খুবই ইন্টারেস্টিং, যে কম ঘুমিয়ে বেশি কাজ করাই কি সফলতার চাবিকাঠি, নাকি এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সুস্থ থাকতে আসলে আমাদের কতটুকু ঘুমানো উচিত? মোটেও কম ঘুমানো কোনো ভালো জিনিস না। ঘুম কম তো জীবন কম। ঘুম কম তো আপনার সাইকিয়াট্রিক ডিজিজ হবে, মানসিক ইয়ে হবে, আপনার কগনিশন ঠিক থাকবে না,
আপনি আপনার মনের ব্রেনে যে স্থিরতা, কগনিশন বলে এটাকে, রিজনিং পাওয়ার, মেমোরি, কিছুই আপনি রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই পারফেক্টলি 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এই ঘুমের আবার কতগুলো শর্ত মানতে হবে আপনাকে। অনেকের পলিফেজিক ঘুম হয়, 2-3 বার ঘুম ভাঙে আবার ঘুমায়, ইটস ওকে। কিন্তু ঘুম হইতে হবে কন্টিনিউয়াস, আনইন্টারাপ্টেড। আইডিয়ালি হইতে হবে আপনার 7 আওয়ার্স অ্যাটলিস্ট, হইতে হবে পার্টিকুলার টাইমে, 11টা থেকে সকাল 7টা, যে টাইমিংটা আপনি ফিক্স করেন, কোনো অসুবিধা নাই। আর একটা হলো কোয়ালিটি ঠিক হইতে হবে। ঘুমের মধ্যে আপনি সারাক্ষণ হাত পা নাড়ানাড়ি করছেন, ঘুমের মধ্যে আপনি নাক ডাকেন, তাহলে তো কোয়ালিটি ঠিক থাকছে না। এই শর্তগুলো পূরণ করতে হবে আপনাকে, তাইলে এই ঘুমটা পারফেক্ট ঘুম হয়। এখন 2টা ঘুম আছে যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই লিটল বিট। একটা হলো নার্কো স্লিপ, একটা হিপনো স্লিপ। নার্কো স্লিপ হচ্ছে যারা ওয়াইন বা নার্কোটিক্স নিয়ে ঘুমায়, এটা কোনো ঘুম না। এর ফলে লাইট স্লিপ হয় এবং এটা আপনার কনসাসনেসকে ডাউন করে রাখে, আর কিছুই না। এবং এদের আপনার কগনিশন কোনোটাই ডেভেলপ করে না ঘুমের মধ্যে। ফলে হয় কি, এটা কোনো ঘুমের শর্তই পূরণ করে না, শরীর রিফ্রেশ হয় না। ঘুম হইতে হবে এরকম, রাতে ঘুমানোর পর সকালে আপনি যখন উঠবেন তখন আপনার নিউ লিজ অফ লাইফ পাবেন, নতুন জীবন পাবেন, নতুন শক্তি পাবেন। মনে হবে সব কিছু পরিষ্কার, ব্রেনে আমি সব কিছু দেখতে পাচ্ছি, অফিস, আমার এভরিথিং ইজ ভিজিবল ইন ফ্রন্ট অফ মি, আমার মেমোরিতে আসতেছে। ভিজিবল বলে মেমোরিতে ভিজিবল। আরেকটা ঘুমায় হচ্ছে আপনার ঘুমের ওষুধ খেয়ে। ঘুমের ওষুধে এক তো ক্যান্সার হয়, এটা স্টাডিতে আসছে। এর চেয়েও সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ঘুমের ওষুধ খেলে আপনি তার কনসাসনেস লেভেলটা, ব্রেনের যে নর্মাল যে কগনিশন, সেটাকে আপনি ডাউন করে দিচ্ছেন। ডাউন করে দিলে কি হচ্ছে, আপনি তাকে জোর করে চেপে ধরে আপনি তাকে ঘুম পড়াচ্ছেন, কনসাসনেসটাকে ডাউন করতেছেন। আচ্ছা, ঘুম পড়াচ্ছেন না, ফলে এটা সেই জন্য রিফ্রেশ হবে না ঘুম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই যে সেলের মধ্যে বারবার আপনি কেমিক্যাল দিচ্ছেন, ওই সেল ডিস্ট্রাকশন হচ্ছে, ফলে এক ধরনের এডিকশন ডেভেলপ করে। আবার আপনার মেমোরি লস হতে থাকে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার মেমোরি আউট হয়ে যায় এবং আপনি যখন যে কথাটা বলা দরকার দেখবেন যে কথা সেটা বলতে পারছেন না, শর্ট টাইম মেমোরি লস। আচ্ছা, এটা হচ্ছে। এখন আমাদের ঘুম নষ্ট করে কতগুলো জিনিস আছে, সেটার মধ্যে নটোরিয়াস হচ্ছে ক্যাফেইন, কফি, স্মোকিং, অ্যালার্জি। এগুলো আমাদের ঘুম নষ্ট। কিভাবে নষ্ট করে, আপনার একটা লোকের যখন অ্যালার্জি থাকে তখন নাক দিয়ে বাতাস কম যায়, কারণ ইডিমা হয়ে নাক এবং শ্বাসনালীতে তো ছোট হয়ে যায়, কাজেই হয়। স্মোকিংও তাই হয়, অনেক বেশি স্মোক করলে এই ইডিমা তৈরি হয় নাক এবং ইয়েতে, এবং এক ধরনের ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এগুলো তৈরি হয়। ক্যাফেইন কিভাবে নষ্ট করে, কফির হাফ লাইফ হচ্ছে 6 আওয়ার্স। অর্থাৎ কফি ধরেন সকাল 6টায় আপনি কফি খাইলেন, এটা দুপুর 12টায় এসে অর্ধেক হবে ব্লাডে। কোয়ার্টার লাইফ হচ্ছে 11 ঘন্টা। তাইলে আপনি রাত 11টায়, ধরেন আপনি দুপুর 2টায় খাইলেন, তাইলে রাত 1টার সময়ও 1/4 ক্যাফেইন আপনার ব্রেনে রয়ে গেছে। তো হাউ ইট কজেস মানে স্লিপ লস। আমাদের ঘুমটা কেন আসে, ঘুমের তৈরি হওয়ার 2টা স্ট্রং স্টিমুলেন্ট আছে। একটা হচ্ছে মেলাটোনিন, যেটা অন্ধকারে সেক্রেশন হয়। আপনি যখন অন্ধকারে শুতে যান তখনও বেরোয়, ইউজুয়ালি 9টা থেকে 11টার মধ্যে আমাদের বায়োলজিক্যাল সাইকেলে। এইটা একটা ইন্ডাক্টিং ফ্যাক্টর, প্রাইম ইন্ডাক্টিং ফ্যাক্টর। এর চেয়েও বড় ইন্ডাক্টিং ফ্যাক্টর হচ্ছে বায়োকেমিক্যাল। এটা কি জিনিস, আমাদের বডি, আমরা যে কাজ করতেছি, আমাদের ক্রেবস সাইকেলে এটিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইটা ব্রেকডাউন হয়ে এডিপি হয়। অর্থাৎ আপনি যখন কাজটা করে ফেললেন তখন এটা এডিপি হয়ে যাচ্ছে। এই এডিপি ব্রেনে গিয়ে যে স্লিপ ইন্ডাক্টিং সেন্টার, যেটা সেখানে বাইন্ড করে ঘুমটা আনে। এই জন্য যত পরিশ্রম করবে তত বেশি ঘুম আসবে। এখন বুঝতে পারছেন কেন? একবারে। এই ক্যাফেইন করে কি, আপনার ওই ব্রেনে গিয়ে যেখানে অ্যাডিনোসিন বাইন্ড করে হাইপোথ্যালামাসে, ওই জায়গায় যে বাইন্ড করে বসে থাকে। তাইলে ওই যে আপনার অ্যাডিনোসিন যেটা বডিকে ক্লান্ত রাখে, ক্লান্ত করে, ওইটা ওখানে বাইন্ড করতে পারছে না, ঘুম আসতেছে না। ফলে আপনি একটু সতেজ ভাব লাগে, একটু চাঙ্গা ভাব লাগে। বাট কফি খেয়ে ঘুমাইলে যেটা হবে, আপনি
দুপুর 2টায় যদি 1 কাপ কফি খান, লাস্ট কফি বলা হয় দুপুর 2টায়, এরপর আর কফি খাওয়া যাবে না সারাদিনে। এবং বাইরে এখন ডিক্যাফিনেটেড কফি চালু হয়েছে, ক্যাফিন থাকবে না কিন্তু কফির মতোই সব, স্মেল সব কফির, ওই যে সুগার মতো, আর্টিফিশিয়াল সুগার পাওয়া যায় না, লাইক দিস। কফি একমাত্র ড্রাগ যাতে নেশা হয় কিন্তু সোশ্যালি অ্যাকসেপ্টেবল। আপনি দেখেন আমরা সবাইই খাওয়াচ্ছি কফি, আমরা ছেলে মেয়েদেরও খাওয়াচ্ছি, মানে সবাই খাচ্ছে সব জায়গায়, বাট ইট ইজ অ্যাডিকটিভ ড্রাগ। ওকে, অ্যাডিকশন হয় কফিতে। আপনি তাহলে কফি খেয়ে ঘুমাইলে লাইট স্লিপ হবে, কখনো পারফেক্ট স্লিপ হবে না। কাজেই কফি খাইতে হবে 2টার আগে, এরপর আর কফি খাওয়া যাবে না। ওকে, এটা ঘুম নষ্ট করে। তারপরে সাউন্ড ঘুম নষ্ট করে, শব্দ, আশপাশে যদি এনভায়রনমেন্টে শব্দ থাকে, ঢাকা শহরে তো এটা খুব বেশি। টেম্পারেচার আপনার ঘুম নষ্ট করে। কিভাবে? ঘুমের সময় আপনার শব্দ যেন না যাইতে পারে এই জন্য ব্রেন এক ধরনের ফিল্টার ইউজ করে। ব্রেনের ভিতরেই ফিল্টার আছে সাউন্ডকে ব্লক করার জন্য। এই জন্য আপনি দেখবেন আপনি প্রথম যে ঘড়ির সাউন্ডটা শুনতেছেন একটু পরে আর শুনতে পান না। খেয়াল করেন, একটা কোলাহলপূর্ণ জায়গায় আপনি আছেন, বাইরের দিকে ট্রাম চলছে, গাড়ি চলছে, ট্রেন চলতেছে, আপনি প্রথমে শুনতে পান, ওইখানে গেলে পরবর্তীতে আর শুনতে পান না। বডির ব্রেনই ওটাকে ফিল্টার করে, ভিতরে ইমোশনাল ফিল্টারিং বলে এটাকে, ফিল্টার করছে। এখন আপনার চারিদিকে যদি শব্দ হয় তাহলে ঘুমাইতে পারবেন না, আপনি ঘুমে ডিস্টার্ব হবে। আপনি বৃষ্টির দিনে আপনার ঘুম আসে, শীতের দিনে আপনার ঘুম আসে, গরমের দিনে আপনার ঘুম আসে না কেন? এর কারণ হলো বৃষ্টির যে শব্দ, এর যে মিউজিক্যাল নোটস, অক্টেভস, এইটা ডেল্টা স্লিপের সময় ব্রেনে যে ওয়েভ তৈরি হয়, রবীন্দ্রসঙ্গীতের যে সাউন্ড একই রকম, সমুদ্রের সাউন্ড, এটা একই রকম ওয়েভ তৈরি করে আচ্ছা ব্রেনে, ডেল্টা স্লিপের মতো। এই জন্য ঘুমটা ভালো হয়। আরেকটা কারণ হচ্ছে বৃষ্টির দিনে যেটা ঘটে, বৃষ্টি যখন পড়ে টিনের চালে, পালভোফিলিক যারা জানেন তারা কি করে, তারা এক ধরনের মনে দেখবেন, কারণ ওই বৃষ্টির মধ্যে আপনি কিন্তু ছিলেন, ওকে, আপনার পায়েও একটা আসে, মানে উন্মাদনা আসে, একটা উত্তেজনা আসে, একটা ভালো লাগা আসে। ওকে, তার চেয়েও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কমে যাচ্ছে না, বাইরের টেম্পারেচারটা, ফলে বডির কোর টেম্পারেচারও কমে যায়। ঘুম যদি ইন্ডাকশন হইতে হয়, বডি টেম্পারেচার অবশ্যই 1 থেকে 2 ডিগ্রি কমতে হবে, কোর টেম্পারেচার, ব্রেনের টেম্পারেচার এবং বডি টেম্পারেচার। এখন যেখানে গরম, সাস্টেন গরম, ওখানে ব্রেনের টেম্পারেচার আপনি কমাবেন কেমনে? সুযোগ নাই। এই কারণে গরমের মধ্যে ঘুম হয় না, গট ইট? এবং বৃষ্টির দিনে ঘুম আসে, শীতের দিনে ঘুম আসে। খুবই চমৎকার তথ্য। এবং আমার মনে হয় যে ঘুম নিয়ে যাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব বা ঘুম নিয়ে যাদের অনেক সমস্যা, তারা এই একটি অনুষ্ঠান দেখলে তাদের ঘুমের সমস্যা আশা করি থাকবে না। এবং ঘুমের চিকিৎসা, ঘুম না হওয়ার চিকিৎসা, নাক ডাকার সমস্যার চিকিৎসা, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, বিভিন্ন সেন্টারে হচ্ছে। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি এবং সর্দার নঈম, আমাদের হাসান স্যার ছিলেন আরেকজন, আমরা 3 জন মিলে প্রথম গুলশানে প্রথমে এই স্লিপ সেন্টার তৈরি করি। স্লিপ সেন্টার না, নাক ডাকার, যেটা স্লিপ অ্যাপনিয়া দেখার জন্য আপনার পলিসোনোগ্রাফি টেস্ট করা হয়, এটা শুরু করি 2005-এর 25শে মার্চ। তখন ইন্ডিয়া থেকে 2 জন স্পেশালিস্ট আসছিল, শান্তুরে আমরা প্রথম সেমিনার করি। এবং 2005 সাল থেকে আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন ঘুমের উপরে, এবং আশা করি না, ঘুমের উপরে আমি এটার উপরে ফর্মাল ট্রেনিংও করছি। আমি ব্রুকডেল মেডিকেল ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে ট্রেনিং করছি। প্রফেসর মুজিব ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, ব্রুকডেলে আছেন, আচ্ছা, হাসপাতালের ডিরেক্টর একজন, ওইখানে আমি ট্রেনিং করছি। উনি স্লিপের উপর কাজ করেন, স্পেশালিস্ট। তারপরে আমি অস্ট্রেলিয়াতে কাজ করছি এপওয়ার্থে, যেখানে এই স্লিপের এই যে পলিসোনোগ্রাফি ডেভেলপ করছেন যিনি, আচ্ছা, এপওয়ার্থ, ওই এটা মেলবোর্নে। ইন্ডিয়াতেও কাজ করেছি, সিঙ্গাপুরে কাজ করেছি। সিঙ্গাপুরে আমি স্লিপের সার্জারির উপর ট্রেনিং নিয়েছি 15 দিন, ওদের ইনস্ট্রাকশনাল কোর্সে। এবং আপনার সেই লব্ধ জ্ঞান, এবং আমি বাংলাদেশে এই পর্যন্ত 9টা ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করছি, প্রথম আমিই করছি এটা। আপনার এরপরে সিলেটে করলাম একটা, সব বিভিন্ন দেশি সার্জনরা আসছে এখানে ডেমনস্ট্রেট করছে, আমাদের দেশি সার্জনদের তারা শেখাইছে। এটাকে ডেভেলপ করার জন্য আমি কাজ করছি, দ্যাট মাচ আই ক্যান সে। এবং সেজন্য আপনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আপনার যে লব্ধ জ্ঞান সেটা আপনি ছড়িয়ে দিয়েছেন আমাদের এই দেশের মানুষের কল্যাণে। এবং আমরা চাই আরো কথা বলতে। আমি আরেকটু কথা বলতে চাই যে সে কিভাবে ভালোভাবে ঘুমাবে। জি, দ্যাটস এ $1 মিলিয়ন কোশ্চেন। জি, ভালো ঘুমের জন্য সে কি করবে একটা মানুষ, দ্যাটস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে সে ডেইলি 30 থেকে 40 মিনিট আইসোমেট্রিক করুক আর এক্সারসাইজ করুক, তাকে এক্সারসাইজ করতে হবে।
তার চেয়েও আগে তার সকালে উঠে তাকে 15 মিনিট সানলাইট নিতে হবে, মাস্ট। হুম, মানুষের ঘুম শুরু হয় সকালবেলায় সানলাইটে। হুম, সানলাইটের প্রভাবে নেচার জেগে ওঠে, তুমি খেয়াল করো। হুম। এভরিথিং, শোনা, তার বায়োলজিক্যাল রিদম শুরু হয়, ওই স্লিপের রিদমই কিন্তু শুরু হচ্ছে সকালবেলা। হুম, সকালে 15 মিনিট সানলাইট নিতে হবে। এখন এটা যে মাঠে যায় নিতে হবে, নট দ্যাট। হুম। যদি না নিতে পারে তাহলে ঘরের মধ্যে বারান্দায় এসে নিতে পারে, জানালা খুলে দিয়ে নিতে পারে, জানলা খুলে দিয়ে নিলে হবে। হুম। তাও যদি না পারে তা ব্রাইট লাইটের মধ্যে হাঁটবে, হুম, তাও হবে। কিন্তু লাইট নিতে হবে, হাইলাইট। ওকে, দেন তার ডায়েট, অরিজিনাল ডায়েট নিতে হবে। যদি না পারে তাহলে রাতে অন্তত 3 ঘন্টা আগে রাতের মিলটা সেরে ফেলতে হবে। এবং রাতে হেভি মিল খাওয়া যাবে না। সকালে খাইতে হবে নাস্তা রাজার মতো, দুপুরে প্রজার মতো, রাতে রাতে বেগারের মতো, ফকিরের মতো। পকেটের মতো। ওকে, রাইট। দেন স্পাইসি ফুড এবং জাঙ্ক ফুড, সুগার কোটেড ফুড, ক্যাফিনেটেড ফুড, এগুলো টোটালি অ্যাভয়েডেড। যত অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাভয়েড করতে হবে। তাকে বাম কাতে উঁচু বালিশে শুইতে হবে, কারণ বাম কাতে শুলে স্টমাক থাকে বাম দিকে, হুম। স্টমাকের প্রেশারটা পড়ে না নিঃশ্বাসের উপরে, হুম। এসিডি উঠে আসবে না। এটা এসিডিটি কমাবে, হুম। প্লাস তার শ্বাসটাও ভালো যাবে। কারণ রাইট। ঘুমাইতে গেলে তার ভালো নিঃশ্বাস প্রশ্বাস যাইতে হবে। হুম। বদ্ধ জায়গায় এই জন্য ঘুমাইতে চায় না, যেখানে নিঃশ্বাস প্রশ্বাস ভালো যায় না, অক্সিজেন কম থাকে। দেন রুম টেম্পারেচার 18 থেকে 20 ডিগ্রি, যতটুকু সম্ভব নর্মাল ঠান্ডা রাখতে হবে। হুম, স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। এটা কি? ঘুমাতে যাওয়ার 10 মিনিট আগে তার 1 গ্লাস পানি খাইতে হবে। এই পানিটা কি করবে? কোর টেম্পারেচারটাকে নামাবে। আমি তো বললাম যে স্লিপ ইন্ডাকশনের জন্য এটা দরকার। দেন 20 মিনিট আগে 10 মিনিট ধরে গোসল করতে হবে, হুম, যাদের সম্ভব। যারা পারবে না এটা আলাদা কথা। তাহলে সেটা কি করবে? এটাও বডিকে ফ্রেশ করবে এবং কোর টেম্পারেচারটাকে কমিয়ে দেবে। কমিয়ে দেবে। যে ঘরে যে বিছানায় সে ঘুমাবে, এই বিছানায় শুধুমাত্র সে ঘুমানোর জন্য ব্যবহার করবে এবং বায়োলজিক্যাল কাজে ব্যবহার করবে, এছাড়া ব্যবহার করবে না। কেন? যখন একটা মানুষ বিছানায় বসে মোবাইল দেখে, টিভি দেখে, ল্যাপটপে কাজ করে, আদার কাজ করে, তখন তার ব্রেন অ্যাসোসিয়েশন হয়ে যায়, এটা আমার ঘুমানোর জায়গা না, এটা তো আমার ল্যাপটপে কাজ করার জায়গা। হুম, ফলে ওই বিছানায় তার ঘুম ভালো হবে না। না। ওকে, এখন স্ক্রিন টাইম, রাতে ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে অন্তত মোবাইলটা অফ করতে হবে। ওকে, এবং সারাদিনে সম্ভব হইলে সকালে নাস্তার সময় 1 ঘন্টা, দুপুরে লাঞ্চের সময় 1 ঘন্টা, রাতে ডিনারের সময় 1 ঘন্টা মোবাইল বন্ধ রাখতে হবে। কারণ ইফ ইউ বোম্বার্ড ইউর ব্রেন অলওয়েজ বাই টেকনোলজি, অ্যান্ড দ্য ওর্স টেকনোলজি ইজ দিস ওয়ান হুইচ ইজ এমিটিং লাইট অলসো। ওকে, এটা যদি তুমি সবসময় এক্সাইটেড রাখো ব্রেনকে, তাহলে ওর হরমোন, তুমি দেখো এক্সাইটেড হরমোন যেটা জায়গায় রাখে মানুষকে, কত লেভেল বেড়ে যাচ্ছে। হুম, ওইটাকে কাউন্টার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় স্লিপ ইন্ডাক্টিং হরমোনের জন্য, নিউরো ট্রান্সমিটারের জন্য। হুম, ফলে তোমার ঘুম আনানোটা অনেক কষ্ট হয়ে যাবে। কাজে অ্যাজ মাচ অ্যাজ পসিবল বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকবা এবং থাকতে হবে মানুষকে। এবং যতদূর সম্ভব কাজ হেঁটে করতে হবে, সিঁড়ি ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। এবং সকাল দুপুর যখনই সে সময় পাবে, অর্থাৎ ওয়াশরুমে গেছে 5 মিনিট করলো, গোসল করতে গেছে 5 মিনিট করলো, এক্সারসাইজ। আইসোমেট্রিক এক্সারসাইজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের অনুষ্ঠান আসার জন্য। আমরা আশা করি এই অনুষ্ঠানটি আমাদের যাদের ঘুমের সমস্যা, যারা ঘুম নিয়ে খুব চিন্তিত, যারা ঘুমের সম্পর্কে যাদের ধারণা খুব কম, তাদের জন্য অনেক কাজে আসবে। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো সময়।